মিস আরু? বলুন। আমাকে দাঁড়িয়ে থাকতে বলেছিলেন কেন? রৌদ্র আরশির মুখোমুখি হয়ে দাঁড়াল। আরশির দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরশির আজ রৌদ্রর সাথে কোনো দ্বিধাবোধ ছাড়াই কথা বলছে। তা দেখে রৌদ্রর মনে কিছুটা আশার আলো খুঁজে পেল। রৌদ্র একটা মুচকি হাসি দিয়ে বলল, কাল বিকেল থেকে আপনি আমার। রৌদ্রর কথায় আরশি হকচকিয়ে উঠল। হতভম্ব হয়ে ছোট ছোট চোখ করে জিজ্ঞেস করল, কি বললেন? আমি ঠিক বুঝিনি আপনার কথা। রৌদ্র ডানহাতে সামনের চুলগুলো পেছনে ঢেলে দিল। একটা রহস্যময়ী হাসি দিয়ে বলল, মানে কাল বিকেলে আপনার কোনো প্ল্যান থাকলে সেটা ক্যান্সেল করে দিন। আপনি কাল বিকেলে শুধু আমার মানে আপনাকে কিছু সময়ের জন্য বাহিরে নিয়ে যাব। এখন যান, ঘুমিয়ে পড়ুন। আরশিকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই রৌদ্র চলে গেল। আরশি হতাশ হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে রুমে চলে আসল। এই লোক কখনো ঠিক হবে না। কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সবসময় নিজের মতো হুকুম দিয়েই চলে যায়। অসভ্য ডাক্তার। আরশি বিছানায় বসার সাথে সাথে ফোনের মেসেজ টোন বেজে উঠল। আরশি টেবিলের উপর থেকে ফোন হাতে নিয়ে ইনবক্স ওপেন করতেই রৌদ্রর মেসেজ স্ক্রিনে ভেসে উঠল। চিরকুট দেওয়া নেওয়াটা কমে গেছে। তবে ভাববেন না যে বন্ধ হয়ে গেছে অনুভূতির চিঠি লেখা। অপেক্ষা করুন, সব একসাথে ফিরে দিব আপনাকে। আরশি মেসেজটা পড়ে আনমনেই হেসে ফেলল। ঠোঁটের কোণে হাসির রেখা নিয়েই বিছানায় শুয়ে পড়ল। ফোনটা সামনে নিয়ে আবারও মেসেজটি পড়ে মুচকি হেসে ফোন রেখে দিল। নীলা আজ ভোর সকালেই আরশির আর কাসফিয়ার জন্য নাস্তা নিয়ে এসেছে। আরশি নীলাকে রুমে বসিয়ে রান্নাঘরে কাসফিয়ার সাথে খারাপ রেডি করছে। হয়তো নীলাকে কাসফিয়া থেকে দূরে রাখার ব্যর্থ চেষ্টা করছে আরশি। নীলা রুমে কিছুক্ষণ বসে থেকে বারান্দায় চলে আসল। রেলিংয়ের উপর হাত রেখে আনমনে নিচের দিকে তাকিয়ে আছে। নিজেকে যতটা পারছে শক্ত রাখার চেষ্টা করছে। আদ্রাফ এখন অন্য কারো মনকে বারবার এই কথাটাই বোঝাচ্ছে। নির্বাণ শার্ট পরতে পরতে তাড়াহুড়ো করে বারান্দায় আসল। শার্টের বোতাম লাগাতে লাগাতে পাশের বারান্দায় তাকিয়ে ভ্রু কুঁচকে ফেলল। এটা তো তার পাশের বারান্দা নয়। মেয়েটার দিকে তাকানোর ফলে শার্টের বোতামগুলো উল্টাপাল্টা লাগিয়ে ফেলেছে নির্বাণ। সাথে সাথেই মাথায় ঝেঁকে বসল একরাশ বিরক্তি। এই মুহূর্তে পাশের বারান্দায় আরশির জায়গায় অন্য কাউকে দেখে মেজাজ যেন কিছুটা বিগড়ে গেল। এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, তার উপর আবার কাঙ্ক্ষিত মানুষের জায়গায় অন্য কেউ। সকাল থেকেই সবকিছু গুলিয়ে ফেলছে নির্বাণ। সব হয়েছে তার রোদ ভাইয়ের জন্য। সকালে তাকে ঘুম থেকে না তুলে দিয়েই হসপিটালে চলে গেল, আর এইদিকে নির্বাণের ভার্সিটি যাওয়ার জন্য খুব বেশি দেরি হয়ে গেছে। নির্বাণ তেজি কণ্ঠে বলল, এই মেয়ে, আপনি আমার পাশের বারান্দায় এসেছেন কেন? আমার ক্রাশ ভাবি কোথায়? পাশের বারান্দা কোথায়, ডাকুন ওকে। নীলা হতবাক হয়ে তাকিয়ে আছে। কিছুটা বিস্ময় নিয়ে নির্বাণকে জিজ্ঞেস করল, কি সব আবোলতাবোল বলছেন আপনি? পাশের বারান্দাকে আবার ডাকব কিভাবে? আর আপনার ক্রাশকে আমি কিভাবে জানব? পাগল নাকি আপনি? নির্বাণ শার্টের কলার ঠিক করতে করতে তীক্ষ্ণ গলায় বলল, আপনার এত প্রশ্নের উত্তর দেওয়ার সময় আর ইচ্ছে কোনোটাই আমার নেই। আপনি এখানে এসেছেন কেন? আমার পাশের বারান্দা কোথায়? নীলে এবার প্রচণ্ড রকম ক্ষেপে গেল। রাগে তেতে উঠে ঝাঝালো কণ্ঠে বলল, আপনি তো ভারী অসভ্য লোক। আমাদের বারান্দায় আমি দাঁড়িয়ে আছি, তাতে আপনার কি? আর একটা অপরিচিত মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ভদ্রতাও দেখছি আপনি জানেন না। যত সব পাগল। নির্বাণ তাড়াহুড়ো করে শার্টের হাতা ভাঁজ করতে লাগল। নীলার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে শক্ত গলায় বলল, আপনার সাথে ফালতু ঝগড়াঝাটি করার সময় নেই।
তাড়াতাড়ি পাশের বারান্দাকে ডাকুন, আমার দেরি হয়ে যাচ্ছে। নীলার রাগ জ্বলজ্বল করে জ্বলে উঠল। রাগান্বিত কণ্ঠে বলল, কি বারবার পাশের বারান্দা করছেন? কাকে ডাকতে বলছেন আপনি? নির্বাণ বিরক্তি প্রকাশ করে আরশিকে নিজেই ডাকতে লাগল। ধুর, অকর্মা মেয়ে। পাশের বারান্দা, এই পাশের বারান্দা, তাড়াতাড়ি বারান্দায় আসো, আমি চলে যাচ্ছি। নীলা ধমকে বলল। আজব তো, এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? নির্বাণের চেঁচামেচির শব্দ শুনে আরশি রান্নাঘর থেকে দৌড়ে বারান্দায় আসল। নীলা আর নির্বাণকে একে অপরের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আরশি ভ্রু কুঁচকে ফেলল। নির্বাণের দিকে তাকিয়ে বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, এভাবে ডাকছেন কেন নির্বাণ আরশির দিকে তাকিয়ে নরম গলায় বলল, আমি চলে যাচ্ছি, তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। কিন্তু তোমার বারান্দায় এসব ঝগড়াটে মেয়ে কিভাবে আসলো সেটাই বুঝতে পারছি না। আপনি কিন্তু। নীলা রেগেমেগে কিছু বলতে যাবে, তার আগেই আরশি নীলার হাত চেপে ধরে চোখের ইশারায় চুপ করিয়ে দিল। নির্বাণের দিকে তাকিয়ে বলল, ওর নাম নীলা, আমার ফ্রেন্ড। আপনি কি এখনই চলে যাবেন? নির্বাণ নীলার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। আবারও আরশির দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, এখন ভার্সিটিতে যাব, তারপর বাসায়। ওহহ, আচ্ছা। চুল ঠিক করুন, এলোমেলো হয়ে আছে, মানুষ পাগল ভাববে। নির্বাণ নিজের চুল ঠিক করে আবারও রাগান্বিত চোখে নীলার দিকে তাকাল। নীলার থেকে চোখ ফিরিয়ে আরশির দিকে চেয়ে একটা মুচকি হাসি দিল। তাড়াহুড়ো করে যেতে যেতে বলল, আচ্ছা, পাশের বারান্দা, আজ আসি। আবারও দেখা হবে। ভালো থেকো ক্রাশ ভাবি। নির্বাণ চলে গেল। আরশি আর নীলা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। দুজনেই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নির্বাণের যাওয়ার পথে। আরশি নিজেকে সামলিয়ে নিয়ে বলল, বাদ দে নীলু, উনি এমনই দুষ্টু আর অস্থির মানুষ। তুই রুমে চল। আরশির কথায় নীলা নির্লিপ্ততা দৃষ্টিতে পাশের বারান্দার দিকে একবার তাকিয়ে রুমে চলে আসল। রুমে এসেই আরশিকে জিজ্ঞেস করল, এই ছেলেটা কে আশু? পাগলের মতো কি সব উদ্ভট কথাবার্তা বলছিল। আশু চুলে খোপা করতে করতে আয়নার দিয়ে তাকিয়ে নির্লিপ্ততা কণ্ঠে বলল, ডক্টরের মামাতো ভাই। উনি এই চিঠির আদান প্রদান শুরু করেছিলেন। খুবই চঞ্চল স্বভাবের একজন মানুষ, সব সময় হাসিঠাট্টা করতেই থাকে। কিন্তু আজ হয়তো দেরি হয়েছে বলে মেজাজ চড়ে আছে। তুই কিছু মনে করিস না। নীলা আর কথা বাড়াল না, তবে মনে মনে নির্বাণকে ধুয়ে দিচ্ছে বকা দিয়ে। হুটহাট করে একটা অচেনা মেয়ের সাথে কেউ এভাবে ব্যবহার করে নাকি? আস্ত একটা বজ্জাত ছেলে, মাথায় বুদ্ধি বলতে কিছুই নেই। অসহ্যকর লোক। আরও নিচে আসো, আমি দাঁড়িয়ে আছি। আরশি ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে রৌদ্রর শীতল কণ্ঠে তুমি সম্বোধন করা কথাগুলো কানে এসে তীরের মতো বিঁধল। আরশি মনে হচ্ছে কোনো এক ঘোরের মধ্যে চলে গেছে। রৌদ্রর আরশির কোনো সারা শব্দ না পেয়ে আবারও নরম গলায় বলল, আরু, শুনতে পাচ্ছ আমাকে? চুপ করে আছো কেন? তাড়াতাড়ি নিচে নামো, আমি অপেক্ষা করছি। আরশি জোরালো কণ্ঠে বলল, আসছি। আরশি ফোন কেটে দিয়ে বুকে হাত রেখে বড় বড় করে কয়েকবার শ্বাস নিল। আয়নায় নিজেকে একবার দেখে নিয়ে রৌদ্রর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। গাড়ির সামনে রৌদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে দাঁড়াল আরশি। বড় বড় চোখ করে রৌদ্রর দিকে তাকিয়ে আছে। কালো শার্ট প্যান্ট পরা, হাতে কালো ঘড়ি। রৌদ্র আজ সব কিছুই কালো রঙের পড়েছে। রৌদ্র গাড়িতে হেলান দিয়ে বেশ ভাব নিয়ে ফোন টিপছে। এই মুহূর্তে কোনো নায়ক থেকে কম মনে হচ্ছে না রৌদ্রকে। আরশি নিজের ড্রেসের দিকে তাকিয়ে মনে মনে কাসফিয়া ইচ্ছেমতো বকতে লাগল। কাসফিয়ার কথাতেই আজ কালো রঙের ড্রেস পরেছে আরশি।
যদি জানতো আজকেও রৌদ্রর সাথে তার ড্রেসের রং মিলে যাবে তাহলে কখনো এই কালো জামা পরত না। আরশি রৌদ্রর দিকে এগিয়ে গেল। রৌদ্র ফোনের স্ক্রিন থেকে দৃষ্টি তুলে আরশির দিকে তাকাল। মুহূর্তের মধ্যেই রৌদ্রর মুখের ভঙ্গি বদলে গেল। চোখ দুটোতে হানা দিক অসীম মুগ্ধতা। মুগ্ধ হয়ে তাকিয়ে আছে আরশির দিকে। আজ মেয়েটাকে বড্ড বেশিই মোহনীয় লাগছে। রোদের তির্যক রশ্মির মতো আরশির মুখে মায়া উপচে পড়ছে। রৌদ্র তার রুদ্রাণীর মায় হারিয়ে ফেলল নিজের হুঁশ জ্ঞান। নিজের মধ্যে থেকেও যেন নিজেকে খুঁজে পাচ্ছে না। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে তার রুদ্রাণীর দিকে। আরশি রৌদ্রকে একবার ডাক দিয়ে কোনো সাড়া না পেয়ে এবার খানিকটা জোরেই ডাক দিল। ডক্টর স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আরশির ডাকে রৌদ্রর ঘোর ভেঙে গেল। অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, গাড়িয়ে উঠে বসো আরও। আরশি রৌদ্রর ব্যবহার দেখে অবাক হল, কিন্তু তা প্রকাশ না করে চুপচাপ রৌদ্রর কথা মতো গাড়িতে উঠে বসে পড়ল। আরশি বারবার রৌদ্রর দিকে আর চোখে তাকাচ্ছে। রৌদ্র আরশির তাকানোর কারণ বুঝতে পেরে বলল, কিছু জিজ্ঞেস করতে চাইলে কোনো প্রকার দ্বিধাবোধ না করে জিজ্ঞেস করো আরও। আরশি নিম্ন স্বরে মিনমিনিয়ে বলল, আমরা কোথায় যাচ্ছি? কিছুটা সময় অপেক্ষা করো, তুমি নিজেই দেখতে পারবে কোথায় যাচ্ছি। আরশি নিরাশাজনক দৃষ্টিতে রৌদ্রর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুখ ঘুরিয়ে নিল। মুখ গোমরা করে জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে আরশি। রৌদ্র আরশির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে গাড়ি চালানোয় মনোযোগ দিল। প্রায় আধ ঘন্টা পর গাড়ি ব্রেক কষল। আরশি জিজ্ঞাসু চোখে রৌদ্রর দিকে তাকাতেই রৌদ্র বলল, এসে পড়েছি। এখন গাড়ি থেকে নেমে দেখতে পারো কোথায় নিয়ে এসেছি তোমাকে। আরশি চুপচাপ গাড়ি থেকে নেমে গেল। চারদিকে চোখ বুলিয়ে নিয়েই আরশির মুখে মুচকি হাসি ফুটে উঠল। উৎসুক কণ্ঠে বলল, আগে বললেই তো হতো আপনি আমাকে এই ব্রিজে নিয়ে আসবেন। তাহলেই তো আমাকে আর এত ভাবতে হতো না। রৌদ্র আরশির কাছে এসে বলল, বলে দিল কি আর সারপ্রাইজ থাকতো নাকি? আরশি সরু চোখে রৌদ্রর দিকে এক ঝলক তাকিয়ে ব্রিজের দিকে এগিয়ে গেল। রৌদ্র আরশির পিছু পিছু যাচ্ছে। আরশিকে আজ একটু বেশিই হাসিখুশি লাগছে তার কাছে। আরশি ব্রিজের উপর এসে দাঁড়িয়ে সামনের দিকে দৃষ্টি দিয়ে শান্ত গলায় বলল, প্রথম দিন এখানে নিয়ে এসেছিলেন তখন আমার সকল মন খারাপ সাক্ষী ছিল এই জায়গায়। কিন্তু এবার আর কোনো মন খারাপ নেই। আচ্ছা, আজ হঠাৎ করে এখানে নিয়ে এসেছেন কেন? রৌদ্র কিছু বলল না। চুপচাপ আরশির পাশে দাঁড়িয়ে আছে। একটু পর পর আরশির দিকে আর চোখে তাকাচ্ছে। আরশি রৌদ্রকে বারবার আর চোখে তাকাতে দেখে খানিকটা ভাব নিয়ে বলল, কিছু জিজ্ঞেস করতে চাইলে কোনো প্রকার দ্বিধাবোধ না করে জিজ্ঞেস করো রৌদ্র আরশির কথা শুনে চমকে আরশির দিকে বড় বড় চোখে তাকাল। রৌদ্রর চাহনি দেখে আরশি খিলখিল করে হেসে দিল। আজ আরশির সকল অস্বস্তিবোধ যেন রৌদ্রর উপর এসে হামলে পড়েছে। রৌদ্র নিজেকে সামলিয়ে নিয়ে আরশির হাসির দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে এই হাস্যজল মুখেই বেশ মানায়। ঈষৎ কেন যে এই মেয়েটা সবসময় হাসে না। এই হাসির জন্য আমি সবকিছু করতে রাজি। নিজের সবকিছুর বিনিময়ে হলেও এই হাসি দেখতে চাই। আরশির হাসির মাঝে রৌদ্র শান্ত গলায় বলল, আমি তোমাকে কিছু বলতে চাই আরও। আরশি হাসি থামিয়ে রৌদ্রর দিকে চেয়ে বলল, বলুন। একটু দাঁড়াও, আমি আসছি। রৌদ্র দৌড়ে গাড়ির দিকে চলে গেল। আরশি ভ্রু কুঁচকে রৌদ্রর দিকে তাকিয়ে আছে। আরশি বুঝতে পারছে না রৌদ্র কি করতে চাইছে। মনে মনে নানান রকম চিন্তা ভাবনা করছে রৌদ্র এমন অদ্ভুত আচরণের জন্য।
রৌদ্র 2-1 মিনিটের মধ্যেই আরশির দিকে এগিয়ে আসতে লাগল। ভালোবাসি আরও। আচমকা রৌদ্র আরশির কাছে এসে হাঁটু গেড়ে বসেই এই অপ্রত্যাশিত কথাটা বলে ফেলল। পেছনে থেকে একটা কাচের জার আরশির সামনে এনে ধরল। আরশি অবাক দৃষ্টিতে রৌদ্রর হাতের কাচের জারটার দিকে তাকিয়ে আছে। পুরো কাচের জার ভর্তি রঙিন চিরকুট। রৌদ্র নানান রংবেরঙের কাগজে চিরকুট লিখে মুচড়ে গোলাকার করে পুরো জার ভরেছে। রৌদ্রর চোখে মুখে হালকা লজ্জার আভা। শীতল চোখে চেয়ে নরম গলায় আবারও বলে উঠল রৌদ্র, আমি তোমাকে ভালোবাসি রুদ্রাণী। কতটা ভালোবাসি তা প্রকাশ করতে পারব না, আর প্রকাশ করতেও চাই না। আমি চাই আমার ভালোবাসা তোমাকে অনুভব করাতে। কতটা ভালোবাসি জানি না, কিন্তু আমার ভালোবাসার পরিমাণ কখনো কোনো শব্দে ব্যাখ্যা করতে পারব না। তবে এই রঙিন চিরকুটগুলোর মতো তোমার সকল অনুভূতিগুলোকে রাঙিয়ে দিতে চাই। রৌদ্র আরশির হাতে রঙিন চিরকুটে ভর্তি কাচের জার ধরিয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়াল। সাথে সাথেই আরশি মুখে একরাশ লজ্জা এসে হানা দিন। লজ্জায় মাথা নুয়ে ফেলল। স্থির চোখে তাকিয়ে আছে হাতের রঙিন চিরকুটগুলোর দিকে। রৌদ্র আরশির দিকে এক নজর তাকিয়ে পাশ ঘুরে দাঁড়াল। পুরনো জর্জরিত হয়ে উঠা ব্রিজের রেলিংয়ের উপর আলতো করে হাত রাখল। ছোট একটা শ্বাস ফেলে শীতল চোখে দূরের আকাশে দৃষ্টি নিক্ষেপ করল। সহজ গলায় বলল, তোমাকে কিছু বলতে হবে না আরও। আমি তোমার কাছ থেকে কোনো উত্তর চাই না, তাই এসব নিয়ে নিজের উপর কোনো প্রকার চাপ সৃষ্টি করো না। তুমি স্বাভাবিকভাবেই থাকতে পারো। আর হ্যাঁ, এখন থেকে এসবের প্রতি অভ্যস্ত হয়ে যাও। অবশ্য অভ্যস্ত না হয়ে প্রতিবার আমার কথায় এভাবে লজ্জায় নুয়ে পড়লে আরও বেশিই ভালো হবে। বাসে তোমাকে লজ্জায় অস্থির হতে দেখেই আমার মাথা আর মন দুটোই এলোমেলো হয়ে গিয়েছিল। তারপর থেকে তোমাকে যতবারই লজ্জায় নুয়ে পড়তে দেখি ততবারই তোমার ভালোবাসায় নতুন করে নিজেকে আবিষ্কার করি। আমার সামনে যতবার তোমার মুখ লজ্জায় লাল হয়ে নুয়ে পড়বে ঠিক ততবার আমার মনে তোমার প্রতি ভালোবাসা নতুন করে জন্ম নেবে। রৌদ্রর কথায় আরশি হকচকিয়ে উঠল। বিস্ফোরিত চোখে রৌদ্রর দিকে তাকাল। রৌদ্রর দৃষ্টি এখনো দূর আকাশেই স্থির। কপালের চুলগুলো বাতাস বারবার চোখে সামনে এসে পড়ছে। দুই হাত আড়াআড়িভাবে ভাঁজ করে রেখেছে। রৌদ্রর ফর্সা ত্বকে যেন কালো শার্টটা খুব বেশিই মানিয়েছে। আরশি চোখ নামিয়ে ফেলল। রৌদ্রর শীতল কণ্ঠে এসব কথা শুনে আরশিকে আরও দ্বিগুণ পরিমাণ লজ্জা আঁকড়ে ধরেছে। নিচের দিকে তাকিয়ে ঘন ঘন চোখের পলক ফেলছে। আরশি নিজেকে সামলানোর জন্য বড় বড় করে কয়েকবার শ্বাস নিল। ধীর পায়ে রৌদ্রর পাশে যেয়ে দাঁড়াল। ব্রিজের মোটা ইট সিমেন্টের তৈরি রেলিংয়ের একপাশে কাচের জারটা রেখে দিল। দু হাত এক করে অনবরত হাত কচলাতে লাগল। রৌদ্র আরশির হাতের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, হাত কচলানোর জন্যই জারটা রাখতে আমার পাশে এসে দাঁড়িয়েছ বুঝি? আরছি চমকে রৌদ্রর দিকে তাকাল। মুখে দুষ্টু হাসি রেখে আবারও বলল, সমস্যা নেই। অস্থিরতায় তোমার হাত কচলানো দেখলেও আমি ফিদা হয়ে যাই। তবে একটা রিকোয়েস্ট, একটু আস্তে যত্ন করে হাত কচলিও, না হলে হাতের অবস্থা নাজেহাল হয়ে যাবে। কথাগুলো বলে রৌদ্র শব্দ করেই হেসে দিল। আরশি হাত কচলানো বন্ধ রৌদ্রর হাসি দেখতে ব্যস্ত হয়ে পড়ল। রৌদ্রর দিকে শান্ত চোখে দৃষ্টি দিতেই আনমনে আরশির ঠোঁটের কোণে একটা মুচকি হাসি ফুটে উঠল। কিছুটা সময় পর রৌদ্র আবারও চুপ হয়ে গেল। সামনে দিকে তাকিয়ে আছে শান্ত চোখে। আরশিও চুপচাপ দাঁড়িয়ে আছে রৌদ্র পাশে।
দুজনের মধ্যেই নীরবতা বিরাজমান। কারো মুখে কোনো কথা নেই। রৌদ্র আরশির দিকে তাকাল। আরশির খোলা চুলগুলো মৃদু বাতাসে একটু পরপর উড়িয়ে দিচ্ছে। চোখে পাপড়িগুলো ঘন ঘন পলক ফেলছে। রৌদ্র ঘোরলাগা দৃষ্টিতে কিছুক্ষণ আরশির দিকে তাকিয়ে থাকার পর রেলিংয়ের উপর রাখা আরশির হাতের দিকে তাকাল। এই মুহূর্তে আরশির হাত খুব শক্ত করে ধরতে ইচ্ছে করছে, কিন্তু এক ঝাঁক অস্বস্তি এসে রৌদ্রর ইচ্ছেকে চাপা দিয়ে দিচ্ছে। বারবার হাতের কাছে হাত নিয়েও আবার দূর সরিয়ে নিচ্ছে। আরশির হাত ধরতে চেয়েও সাহস পাচ্ছে। আরশি আর চোখে রৌদ্রর এমন কাজ দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলল। রৌদ্রর চোখের আড়ালেই ঠোঁট চেপে হাসতে লাগল। কিছুক্ষণ আগেই বিনা দ্বিধায় কত কথা বলে দিল, আর এখন সেই মানুষটাই হাত ধরতে লজ্জা পাচ্ছে। লোকটা বড্ড বেশিই অদ্ভুত। আরশি নিজের ভাবনায় রৌদ্রকে নিয়ে নানান রকম জল্পনা কল্পনা করে মনে মনেই হাসছে। ভাবনার মাঝে হঠাৎই আরশির কানে ভেসে আসলো এক শান্ত শীতল সুরেলা কণ্ঠ। আরশি কৌতূহলী চোখে রৌদ্রর দিকে তাকাল। রৌদ্র সুর তুলে গান গাইছে। চলতি সময় থমকে দাঁড়ায়। জেগে জেগে স্বপ্ন দেখি হায়, তোমার এই হাত ধরতে চায়। ফাল্গুন হাওয়ায় কি মায়ার কোনো সে নেশায়, বারে বার মন ছুতে চায়। চেনা মুখ ঘুরপাক খায় চোখের পাতায়। আমি বারবার বহুবার তোমাকে চাই, আমি বারবার হাজার বার তোমাকে চাই। তুমি আমি আর নীরবতা, শুনতে কি পাও এই মনে কথা। ভোর আধারেও তোমায় দেখি, তুমি কবিতা, তুমি কবি। আজকাল মন ডুবে যায়, অনুভবে তুমি ভাসো তাই। এই আমি না চিনি আমায়, চেনা আয়নায়। আমি বারবার বহুবার তোমাকে চাই, আমি বারবার হাজার বার তোমাকে চাই। আরশি মুগ্ধ হয়ে রৌদ্র গান শুনছে। রৌদ্রর পুরোটা গান আরশির দিকে তাকিয়েই গেয়েছে। রৌদ্রর কণ্ঠস্বর আরশির কাছে নেশার মতো লাগছে। আরশি মনে হচ্ছে রৌদ্রর গানের মাঝেই হারিয়ে গেছে। রৌদ্র কিছুটা এগিয়ে এসে ঝুঁকে আরশির চোখের দিকে তাকিয়ে বলল, মৃত্যু আমৃত্যু আমি শুধু তোমাকে চাই। তোমার ব্যর্থতা, মন খারাপ সবকিছু চাই। তোমার চোখের অশ্রু জল, তোমার ঠোঁটের কোণে লেগে থাকা হাসি দুটোই চাই। তোমার লজ্জা, অস্বস্তি, রাগ সবকিছু চাই। শুধু তোমার ঘৃণা নয়, ভালোবাসাটাই চাই। আরশি লজ্জায় রৌদ্রর কাছ থেকে খানিকটা দূরে সরে গেল। আরশিকে লজ্জা পেতে দেখে রৌদ্র হাসতে হাসতে বলল, তুমি লজ্জা পেয়ে আবারও আমাকে বাধ্য করছো তোমার ভালোবাসায় নতুন করে নিজেকে আবিষ্কার করতে। আর কত শতবার তোমার ভালোবাসায় নিজেকে হারাতে বাধ্য করবে আরু? পশ্চিম আকাশে সূর্য ডুবে সন্ধ্যা নেমে এসেছে। চারপাশ অন্ধকারে আবছা হয়ে গেছে। ঝিঝি পোকার ডাক আস্তে আস্তে বাড়েই চলছে। নীরবতা ভেঙে আরশি নিম্ন স্বরে বলল, ডক্টর রোদ। রৌদ্র আরশির দিকে জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকাতেই আরশি বলল, রাত হয়ে যাচ্ছে, এখন আমাদের এখন থেকে যাওয়া উচিত। রৌদ্র মাথা দুলিয়ে হ্যাঁ জানাতেই আরশি রেলিংয়ের উপর থেকে কাচের জারটা নিয়ে গাড়ির দিকে এগিয়ে হাঁটা শুরু করল। রৌদ্র পেছনে থেকে উচ্চস্বরে বলল, তোমার ডাকা নামটা আমাকে জানিয়ে দিচ্ছে তোমার মনে আমাকে নিয়ে থাকা সকল অনুভূতির উপস্থিতি। আরশি থমকে দাঁড়িয়ে গেল। স্থির হয়ে কিছুক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে থেকে দ্রুত পায়ে গাড়ি এসে বসে পড়ল। জানালা দিয়ে রৌদ্রর দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বেশ কিছুক্ষণ ধরে জ্যামে বসে আছে রৌদ্র আর আরশি। বিরক্তিতে আরশি চোখমুখ কুঁচকে বসে আছে, আর রৌদ্র ফোনে কথা বলা নিয়ে ব্যস্ত। হসপিটাল থেকে হয়তো কল এসেছে। আরশি বারবার ক্লান্ত চোখে রৌদ্রর দিকে তাকাচ্ছে, আবার বাহিরে তাকাচ্ছে। রৌদ্রর কথা বলা এখনো শেষ হচ্ছে না দেখে প্রচণ্ড বিরক্ত হয়ে জানালা দিয়ে বাহিরের দিকে নজর দিল। মুখ গোমরা করে বসে আছে আরশি। আরশি, আমি তোমাকে ভালোবাসি।
অনেক চেষ্টা করেও আমি তোমাকে ভুলতে পারছি না। আমি তোমার সবকিছু মেনে নিয়েই বিয়ে করতে রাজি আরশি। হঠাৎ পুরুষালী কণ্ঠে এমন কথা শুনে রৌদ্র তৎক্ষণাৎ মানুষটার দিকে তাকাল। সুদর্শন এক যুবক আরশির জানালার কাছে ঝুঁকে দাঁড়িয়ে আছে। চোখমুখে খুশির ঝলক স্পষ্ট দেখা যাচ্ছে। রৌদ্র ফোন কেটে দিয়ে শক্ত চোখে আরশির দিকে তাকাল। আরশি লোকটার দিকে নির্লিপ্ততাভাবে তাকিয়ে আছে। এই মুহূর্তে হয়তো এই মানুষটাকে এখানে আশা করেনি। আরশি একটা জোরালো শ্বাস ফেলে বলল, আহান, আপনি এখানে? আরশির মুখের নিজের নাম শুনে আহান অতিমাত্রায় উত্তেজিত হয়ে বলল, আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে ভুলে গেছ। আমি এত তাড়াতাড়ি কাউকে ভুলে যাই না আহান। আহান উৎকণ্ঠিত হয়ে বলল, তোমাকে এখনই এখানে দেখতে পাবো আশা করিনি। বিজনেসর কাজে বিদেশ গিয়েছিলাম। তোমাকে কতবার ফোন দিয়েছি কিন্তু প্রতিবারই ফোন বন্ধ এসেছে। এই কয়দিনে মনে হচ্ছে আমি তোমাকে আরও বেশি ভালোবেসে ফেলেছি। আমি আজকেই দেশে ফিরেছি, ভেবেছিলাম কাল তোমার সাথে দেখা করব। আরশি শান্ত গলায় বলল, মিস্টার আহান, শান্ত হন। উত্তেজিত হচ্ছেন কেন? আহান আগের মতোই উত্তেজনা নিয়ে বলল, এই মুহূর্তে তোমাকে এখানে দেখে কতটা খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারব না। আমি সবকিছু মেনে নিয়েই তোমাকে বিয়ে করতে চাই আরশি। তোমার উইদিনের কথায় আমার কোনো আপত্তি নেই। তুমি চাইলে আমি এখনই তোমার বাসায় বিয়ের জন্য কথা বলতে পারি। আমি এখন এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না আহান। ভালো থাকবেন। আরশি রৌদ্রর দিকে ফিরে রৌদ্রর হাতে আলতো ছুঁয়ে চোখের ইশারায় গাড়ি চালাতে বলল। জ্যাম ছুটে গেছে কিছুক্ষণ আগে। পেছনের গাড়িগুলো অনবরত হর্ন বাজিয়ে চলছে। রৌদ্র সাথে সাথেই ড্রাইভ শুরু করল। আহান আহত দৃষ্টিতে আরশির গাড়ির দিকে তাকিয়ে আছে। পুরো রাস্তা আরশি গম্ভীর মুখে বসেছিল। রৌদ্র রাগে দ্রুত ড্রাইভ করে বাসায় চলে আসল। আরশি চুপচাপ কিছু না বলে বাসায় চলে এসেছে। রৌদ্র রক্তিম চোখে আরশির দিকে তাকিয়ে আছে। আরশির চুপ করে থাকাটা রৌদ্রর রাগ আরও বাড়িয়ে দিচ্ছে। আরশি নিজের রুমে এসে খুব যত্ন সহকারে কাচের জারটা রেখে দিল। রঙিন চিরকুটগুলোর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে ফ্রেশ হতে চলে গেল। ওয়াশরুম থেকে বের হতেই আরশির ফোন বেজে উঠল। ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে আরশির আব্বু বলল, আশু, কাল বিকেলের মধ্যে তুমি আর তোমার বন্ধুরা সবাই বাসায় আসবে। কিন্তু বাবা হঠাৎ করে বাসায় যেতে বলছো কেন? আরশির আব্বু গম্ভীর গলায় বলল, যা বলেছি তা করো। এত বেশি প্রশ্ন করতে হবে না। এখন রাখছি, আর কাল বিকেলে মধ্যে যেন অবশ্যই তোমাদের সবাইকে আমার সামনে দেখতে পাই। আরশিকে কিছু বলার আগেই ফোন কেটে গেল। প্রচণ্ড চিন্তা এসে আরশির মাথায় ঝেঁকে বসল। এভাবে হঠাৎ করে বাসায় যেতে বলার কারণ কি হতে পারে? আম্মু বাবা কাল বাসায় যেতে বলেছে কেন? বাসায় কি কিছু হয়েছে? সব কিছু ঠিক আছে তো? আরশির আব্বু ফোন কেটে দেওয়ার কিছুক্ষণ সময় বাদেই আরশির ওর আম্মুকে কল করে। ফোন রিসিভ হতেই আরশি চিন্তিত গলায় একসাথে সবগুলো প্রশ্ন ছুড়ে দিল ওর আম্মুর দিকে। আমি কিছু জানি না আশু। তোর আব্বু আমাকে কিছু বলেনি। তুই বরং কাল বাসায় এসেই জেনে নিস। আরশি ওর আম্মুর কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। হতাশ হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। ভালো থেকো। আরশি ফোন কেটে বিছানায় ধপাস করে বসে পড়ল। দুপা আড়াআড়ি ভাঁজ করে বসল। গালে হাত রেখে ভাবতে লাগল কি এমন জরুরি কাজ হতে পারে যার জন্য তার বাবা এমন কড়া হুকুম দিয়েছে। মিনিট পাঁচেক চিন্তা ভাবনা করে কোনো কারণ খুঁজে বের করতে না পেরে আবারও একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ফোন হাতে নিয়ে নীলদেরকে গ্রুপে কল দিল। সবাই কলে জয়েন হতেই আরশি মলিন কণ্ঠে বলল, নীল, কাসফি, আদ্রাফ আর নীলু, তোরা সবাই ব্যাগ গুছিয়ে নে।
কাল বিকেলের মধ্যে আব্বু আমাদের সবাইকে ওনার সামনে দেখতে চায় বলে কড়া হুকুম দিয়েছেন। সবাই চমকে উঠে একসাথেই মৃদু স্বরে চেঁচিয়ে বলল, কি? আরশি বিরক্তিমাখা কণ্ঠে বলল, উফ, আস্তে কথা বলতো তোরা। কিন্তু হঠাৎ করে তোদের বাসায় কেন যেতে বলেছে আশু? আদ্রাফের প্রশ্নে আরশি নির্লিপ্ততা কণ্ঠে বলল, জানি না রে, আব্বুকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু কিছু বলেনি। আশু, তুই কি কোনো গণ্ডগোল পাকিয়েছিস নাকি? দেখিস নিজের সাথে সাথে আবার আমাদেরকেও ফাঁসিয়ে দিস না। নীলের কথা শুনে আরশি রাগান্বিত কণ্ঠে বলল, চুপ কর হারামি, আমি আবার কি গণ্ডগোল পাকাবো? ফালতু কথা বলিস না। নীল এবার কাসফিয়াকে উদ্দেশ্য করে সন্দেহের গলায় বলল, কাসফি, তুই আর আদ্রাফ মিলে কোনো আকামকুকাম করিস নি তো? কাসফিয়া ভরকে উঠে ঝাঝালো কণ্ঠে বলল, নীলের ডিব্বা বাজে কথা বলা বন্ধ কর। আশুর আব্বু ফোন দিয়েছে হয়তো কোনো জরুরি কাজ বলে। আঙ্কেল তো আর বিনা কারণে আমাদের যেতে বলবে না, তাই না? নীলা বিরক্ত হয়ে গম্ভীর গলায় বলল, উফ, তোরা এভাবে ঝগড়া করছিস কেন আজব? কাল গেলেই তো জানতে পারবি কেন যেতে বলেছে। এখন সবাই চুপ থাক। আরশি ক্ষিপ্ত হয়ে বলল, তোরা সবাই এখন ফোন রাখো। তোদের আজাইরা প্যাচাল শুনতে ভালো লাগছে না আমার। অসহ্যকর। আরশি রাগে গজগজ করে কথাগুলো বলেই ফোন কেটে দিল। রাতে ডিনার করে বারান্দায় এসে দাঁড়াতেই ময়না পাখি পাশের বারান্দা বলে চেঁচামেচি করতে লাগল। আরশি পাখিগুলোর শব্দে ভ্রু কুঁচকে পাশের বারান্দায় তাকাল। রৌদ্র রেলিংয়ে হাত রেখে সামনের দিকে স্থির চোখে তাকিয়ে আছে। আরশির উপস্থিতি টের পেয়েও তার দিকে ফিরে তাকাল না। আরশি রৌদ্র দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নম্র কণ্ঠে বলল, গাড়ির বিব্রতকর ঘটনার জন্য দুঃখিত। আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। রৌদ্র আরশির দিকে ফিরে তাকাল, শীতল চোখে তাকিয়ে আছে আরশির মুখের দিকে। নরম গলায় বলল, লোকটা কে মিস আরু? ওনার সম্পর্কে আমি তেমন কিছু জানি না। উনি প্রতিদিন ভার্সিটিতে এসে আমার জন্য দাঁড়িয়ে থাকতেন, ভালোবাসার কথা বলতেন, ব্যাস এটুকুই। তারপর একদিন আমার ব্যর্থতার কথা বলি, সেদিনের পর থেকে তার সাথে আর দেখা হয়নি। কিন্তু আজ হঠাৎ করে কোথা থেকে আমার সামনে চলে আসলো কিছুই বুঝতে পারছি না। রৌদ্র আর কিছু বলল না। আবারও আকাশের দিকে দৃষ্টি দিল। আরশিও চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুটা সময় পর নীরবতা ভেঙে রৌদ্র জিজ্ঞেস করল, আপনি কি রাজি লোকটাকে বিয়ে করতে? আরশি হকচকিয়ে উঠল এমন প্রশ্নে। রৌদ্রর দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল, আমি কাউকে বিয়ে করতে চাই না। আর আমাকে? আরশি চমকাল। কিছু বলতে পারছে না। গলার মধ্যেই শব্দগুলো গুলিয়ে ফেলছে। রৌদ্র আবারও বলে উঠল, অনেক রাত হয়েছে। এখন আপনার ঘুমিয়ে পড়া দরকার। এখানে দাঁড়িয়ে না থেকে রুমে যান মিস আরু। আরশি রৌদ্রর গম্ভীর মুখের দিকে এক ঝলক তাকাল। এই গম্ভীর চেহারায় তাকে বড্ড বেমানান লাগিছে। লোকটার মুখে তো হাসি খুব বেশিই মানায়। তবুও যে কেন সব গম্ভীর হয়ে থাকে। আরশি কোনো কথা না বলে চুপচাপ রুমে চলে আসল। রৌদ্র এখনও আরশির বারান্দার দিকে তাকিয়ে আছে। মনে চলছে হাজারো চিন্তা ভাবনা আর ভয়। বুক চিরে বেরিয়ে আসলো এক দীর্ঘশ্বাস। সকাল সকাল আরশি আর ওর বন্ধুরা সবাই মিলে বেরিয়ে পড়ল তাদের গন্তব্যের উদ্দেশ্যে। চিন্তায় আরশির মাথা পুরো এলোমেলো হয়ে আছে। পুরো পথ কেউ কোনো কথা বা দুষ্টুমি কিছুই করেনি। সবাই চিন্তিত মুখে বসেছিল। দুপুরের দিকে সবাই বাসায় পৌঁছে গেল। আরশি বাসার কাছে এসেই থমকে দাঁড়িয়ে যায়। অস্বস্তিতে হাত কচলানো প্রায় শুরু হয়ে গেছে তার। নীল আরশির অবস্থা দেখে ওর কাঁধে হাত রেখে বলল, আরে এত চিন্তা করছিস কেন?
বাসায় তো এসেই পড়েছিস, এখন ভিতরে চল। আরশি নীলের দিকে তাকিয়ে একটা জোরালো শ্বাস ফেলে বাসার ভিতর চলে গেল। আরশি আর কাসফিয়ার বাবা মা সবাই ড্রয়িং রুমে বসে তাদের জন্য অপেক্ষা করছিল। আরশি আর ওর বন্ধুরা সবার সাথে কুশল বিনিময়ের পর আরশি আদিব হাসানের সামনে এসে নিম্ন স্বরে জিজ্ঞেস করল, বাবা, হঠাৎ করে আসতে বলেছ কেন আমাদেরকে? কিছু হয়েছে? আদিব হাসান মুখে গম্ভীরতা এনে বলল, আমার মেয়েকে আমি যখন ইচ্ছে আসতে বলতে পারি, কিন্তু এর জন্য যে আমাকে এত কৈফিয়ত দিতে হবে তা তো জানতাম না। আরশি ওর বাবার পাশে বসে শালীন গলায় বলল, আহহ বাবা, আমি কি তা বলেছি নাকি? এভাবে হঠাৎ করে আসার কথা বলেছ তাই আমার চিন্তা হচ্ছে। তুমি তো এর আগে কখনো এমন করনি। আদিব হাসান তার মেয়েকে এক হাতে জড়িয়ে ধরে বললেন, আসলে মা, তোকে না জানিয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আরশি কৌতূহলী চোখে আদিব হাসানের দিকে তাকাল। সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করল, কিসের সিদ্ধান্তের কথা বলছো বাবা? তোর বিয়ের। আদিব হাসানের এমন সহজ জবাব শুনে আরশি চমকে গেল। আরশির পায়ের নিচ থেকে মনে হচ্ছে মাটি সরে গেছে। আরশি প্রচণ্ড রকম অবাক হয়ে দাঁড়িয়ে গেল। বিস্মিত হয়ে বলল, বিয়ে মানে? কি বলছো তুমি বাবা? আদিব হাসান সোফা থেকে উঠে দাঁড়িয়ে গম্ভীর গলায় বললেন, যা বলেছি ঠিক শুনেছ। আগামীকাল তোমাকে ছেলে পক্ষ দেখতে আসবে। তার আগে তুমি নিজেকে সবকিছুর জন্য রেডি করে নাও। আগামীকাল আমি কোনো প্রকার ঝামেলা চাই না। আশা করি আমার কথা বুঝতে পেরেছ। আদিব হাসান গম্ভীরভাবে পা ফেলে দোতলায় চলে গেলেন। আরশি আহত দৃষ্টিতে তাকিয়ে আছে তার বাবার দিকে। চোখ পানিতে টলমল করছে। আরশি ভেজা চোখে ওর আম্মু দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বলল, আম্মু, এসব কি হচ্ছে? আরশির আম্মু আরশির কাছে এসে মাথায় বুলিয়ে দিয়ে বললেন, তুই তো জানিস তোর আব্বু একবার যা বলে সেটাই করে। তুই চিন্তা করিস না, আমি দেখছি তোর আব্বুর সাথে কথা বলে। আরশির আম্মু চলে গেলেন। কাসফিয়ার বাবা মা আরশিকে নানানরকম সান্ত্বনার বাণী শুনিয়ে তারাও চলে গেলেন। আরশি মাথা নিচু করে সোফায় বসে আছে। এতক্ষণ নীল ওরা সবাই চুপ থাকলেও এখন সবাই যাওয়ার সাথে সাথেই আরশির পাশে এসে বসে পড়ল। সবাই এক প্রকার হামলে পড়েছে আরশিতে সান্ত্বনা দিতে। নীল আরশিকে শান্ত করার জন্য বলল, আশু, চিন্তা করিস না। পাত্রপক্ষ দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না, তাই না? নীলের কথায় সবাই তাল মিলিয়ে আরশিকে বোঝাতে লাগল। আরশি আগের মতোই চুপচাপ মাথা নিচু করে বসে আছে। কারো কথার কোনো পাত্তা না দিয়ে দাঁড়িয়ে ভাবলেশহীনভাবে বলল, তোদের সবার কষ্ট করে আমাকে মিথ্যা আশ্বাস দিতে হবে না। আরশি আর কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল। সারাদিন চুপচাপ রুমের মধ্যেই কাটিয়েছে। কারো সাথে কথা বলেনি, আর রুমের বাহিরেও যায়নি। নির্ঘুম সারারাত কাটিয়ে দেওয়ার পর সকালে একটু ঘুমিয়েছে আরশি। কিন্তু ঘণ্টা খানেক পেরুতেই কাসফিয়া আর নীলা এসে আরশিকে টেনে হিচড়ে ঘুম থেকে তুলে দিল। আরশি প্রচণ্ড বিরক্ত হয়ে ধমকের স্বরে বলল, উফফ নীলু, কি হয়েছে তোদের? এভাবে গরুর মতো ধাক্কাধাক্কি করছিস কেন? কাসফিয়া আরশিকে তাড়া দিয়ে বলল, আঙ্কেল আমাদের দুজনকে কড়া গলায় হুকুম দিয়েছে তোকে 1 ঘন্টার মধ্যে সাজিয়ে দিতে হবে। আরশি কিছু বলার আগে নীলা অসহায় কণ্ঠে বলল, আশু প্লিজ তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। দেরি হলে আঙ্কেল আমাদের দুজনকে বকা দিবে। তুই না আমাদের খুব ভালো বন্ধু, প্লিজ আমাদের বকা খাওয়ার মতো কিছু করিস না। তাড়াতাড়ি রেডি হয়ে নে বোন। আরশিকে এক প্রকার জোর করেই কাসফিয়া আর নীলা রেডি করিয়ে দিল।
আরশি গোমরা মুখে বসে আছে। তার বাবার উপর প্রচণ্ড রাগ হচ্ছে তার, কিন্তু মুখ ফুটে কিছু প্রকাশও করতে পারছে না। আরশি খুব ভালো করেই জানে তার বাবা কাউকে একবার কথা দিয়ে দিল সে কথা কখনো ফেলে না। ঘণ্টা খানেক পর কাসফিয়ার আম্মু এসে বলল, কাসফি আর নীলা বাহিরে আসো, মেহমান এসেছে, তাদের খেয়াল রাখো যাও। আরশিকে রেখে সবাই চলে গেল। আরশি হতভম্ব হয়ে বসে আছে। বুক ফেটে কান্না আসছে তার। কি থেকে হয়ে গেল আরশি কিছুই বুঝতে পারছে। মূর্তি ন্যায় স্তব্ধ হয়ে বসে আছে আরশি। চোখের সামনে বারবার সেই রঙিন চিরকুটগুলো ভেসে উঠছে। দুই চোখ পানিতে চিকচিক করছে। আমি ডক্টর রোদকে ভালোবেসে ফেলেছি নীল। নীল আরশির রুমে আসতেই আরশি নিম্ন স্বরে নীলকে কথাটা বলল। নীল অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আছে আরশির দিকে। মাথা নিচু করে বসে আছে আরশি। চুলগুলো এলোমেলো হয়ে আছে। হাত দুটোর উপর অত্যাচার করছে বরাবরের মতোই। নীল আরশির পাশে এসে বিছানায় বসতেই আরশি জড়ানো কণ্ঠে বলতে লাগল, আমি নিজের মনকে অনেক বাধা দিয়েছি নীল। বারবার নিজের মনকে বুঝিয়েছি আমি কারো জন্য যোগ্য না। কাউকে বিয়ে করা বা ভালোবাসার যোগ্যতা আমার নেই। আমি অপরিপূর্ণ মেয়ে, আমার ব্যর্থতার জন্য আমি চাইলেও কাউকে ভালোবাসার সাহস করতে পারিনি। কিন্তু আমি হেরে গেছি নীল। আমি রোদের প্রতি ফুটবল হয়ে পড়েছি। নিজেকে এসব অনুভূতি থেকে দূরে রাখতে চেয়েও আমি পারিনি। সব সময় নিজের অনুভূতিগুলোকে লুকিয়ে রাখতে চেয়েছি কিন্তু এখন আর পারছি না। আমি ভালোবেসে ফেলেছি রোদকে। ওনাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। নীল তুই প্লিজ আব্বুকে বুঝিয়ে বল আমি এই বিয়ে করতে চাই না। আরশি কথাগুলো বলার সময় দুচোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রুজল গড়িয়ে পড়ল। কাসফিয়া দরজার কাছে দাঁড়িয়ে সব শুনছিল। মুচকি হেসে আরশির পাশে বসল। আরশির পিঠে হাত বুলিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করছে। নীল আরশির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, শোন আশু, তুই একটা মানুষ, কোনো রোবট না। মানুষের অনুভূতির উপর কারো নিয়ন্ত্রণ থাকে না, এমনি নিজেরও না। 2 বছর ধরে তোকে আমরা সবসময় রোবটের মতোই দেখে আসছি। তুই আমাদের সাথে স্বাভাবিকভাবে থাকলেও প্রেম, ভালোবাসা, বিয়ে এসবের ক্ষেত্রে সবসময়ই তোকে অনুভূতিহীন দেখেছি। আগে হয়তো এসবের পেছনের কারণ জানতাম না, কিন্তু এখন তো জানি। আর সব জেনে শুনেই বলছি তুই এতদিন বোকামি ছাড়া আর কিছুই করিসনি। আরশি মাথা তুলে অশ্রুসিক্ত চোখে নীলের দিকে তাকাল। নীলের আগের মতোই গম্ভীরতার সাথে বলতে লাগল, ভবিষ্যতে কি হবে না হবে না সেসব নিয়ে ভেবে নিজেকে এখন কতটা কষ্ট দিচ্ছিস তা একবারও ভেবেছিস তুই? কেন নিজের অনুভূতিগুলোকে নিজের ভিতর চাপা দিয়ে রাখছিস আশু? কাউকে ভালোবাসলে প্রকাশ করতে শিখ। নিজের অনুভূতি প্রকাশ করতে শিখ, মন খুলে বাঁচতে শিখ। রোবটের মতো অনুভূতি ছাড়া আর কতদিন থাকবি? এভাবে চলতে থাকলে তোর ভালোবাসা আর তোর কাছে থাকবে না। নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য হলেও নিজের অনুভূতি প্রকাশ কর আশু। নীলের কথা শেষ হতেই কাসফিয়া আরশিকে বলল, আঙ্কেল তোকে ড্রয়িং রুমে নিয়ে যেতে বলেছে আশু। আরশি আহত দৃষ্টিতে কাসফিয়ার দিকে তাকাল। তপ্ত নিঃশ্বাস ফেলে নিম্ন স্বরে বলল, আমি অন্য কাউকে বিয়ে করব না। তোরা প্লিজ কিছু একটা কর। আমি এখন বাহিরে যাব না। নীল তুই আব্বুকে ডেকে নিয়ে আয়, আমি আব্বুর সাথে কথা বলবো। নীল আরশির কাঁধে হাত রেখে গম্ভীর গলায় বলল, এখন এসব বাদ দিয়ে আমাদের সাথে বাহিরে চল। ছেলে পক্ষ চলে গেলে না হয় তুই আঙ্কেলের সাথে কথা বলিস। কিন্তু নীল। আরশির কথা মাঝে থামিয়ে দিয়ে কাসফিয়া বলল, আশু নীল ঠিকই বলছে। এখন শুধু শুধু মেহমানদের সামনে ঝামেলা না করে বরং ওনারা যাওয়ার পরেই তুই যা করার করিস। আরশিকে নীল আর কাসফিয়া কোনো রকম বুঝিয়ে ড্রয়িং রুমে নিয়ে গেল। আরশি ড্রয়িং রুমের সোফায় মাথা নিচু করে বসে আছে।
একবারের জন্যেও মাথা তুলে তাকাচ্ছে না। প্রচণ্ড কষ্ট হচ্ছে তার। বারবার রৌদ্রের বলা কথাগুলো কানে বেজে উঠছে। চোখের সামনে সেই রঙিন চিরকুটগুলো আর রৌদ্রর মুচকি হাসি দেওয়া মুখটা ভাসছে। আরশির চোখ ঝাপসা হয়ে আসছে। মনে হচ্ছে এখনই সবার সামনে চোখের পানি ছেড়ে দিবে। আরে ক্রাশ ভাবি, মাথা নিচু করে আছো কেন? আমাদের দিকে একটু তাকাও। আচমকা ক্রাশ ভাবি নামটা শুনেই আরশি চমকে উঠল। দ্রুত মাথা তুলে আশেপাশে তাকাল। আরশির সামনাসামনি নির্বাণ দাঁড়িয়ে আছে। তার পাশের সোফায় রৌদ্র নীল রঙের শার্ট পরে অপলক দৃষ্টিতে আরশির দিকে তাকিয়ে আছে। নীল রঙের শাড়িতে একদম মায়াবতী লাগছে আরশিকে। চোখগুলো লাল হয়ে ফুলে আছে। দেখেই বোঝা যাচ্ছে আরশি কান্না করেছে। চোখে কোনো কাজল নেই, আর না আছে মুখে কোনো মেকআপ, তবু এই মুহূর্তে রৌদ্রর চোখে আরশিকে বড্ড বেশিই মায়াবী লাগছে। বিশেষ করে আরশির লাল হয়ে যাওয়া ফোলা চোখগুলো রৌদ্রর কাছে বড্ড বেশি প্রিয় মনে হচ্ছে। রৌদ্র জানে আরশির এই অশ্রুসিক্ত চোখের পেছনে রৌদ্রই একমাত্র কারণ। রৌদ্রর জন্য আরশির চোখ থেকে অশ্রুজল পড়েছে, সেটা ভেবেই রৌদ্রর নিজেকে সার্থক মনে হচ্ছে। আরশি যতই নিজের অনুভূতিগুলোকে লুকিয়ে রাখুক না কেন, রৌদ্র ঠিকই তার রুদ্রাণীর চোখে তাকিয়ে সব বুঝে যায়। আরশি ড্যাবড্যাব করে রৌদ্রর দিকে তাকিয়ে আছে। পরপর কয়েকবার চোখের পলক ফেলে আবারও স্থির চোখে তাকালো রৌদ্রর দিকে। এইগুলো তার মনের ভুল তো নয়, কিন্তু তারা এখানে কিভাবে? সব কিছু আরশির মাথার উপর দিয়ে যাচ্ছে। হতবাক হয়ে বসে আছে রৌদ্র। মা আরশির পাশে বসে আরশির মাথায় হাত বুলিয়ে বলল, রৌদ্র, তোর পছন্দ আছে বলতে হবে। আরশি মাথা নিচু করে ফেলল। এই মুহূর্তে এখানে কোনোভাবেই রৌদ্রকে আশা করেনি, আর এসব কথা তো কল্পনাও করেনি। আরশি খুশি হবে নাকি অবাক হবে কিছুই বুঝতে পারছে। অস্বস্তিতে হাত কচলানো শুরু করে দিয়েছে এতক্ষণে। রৌদ্র আরশির হাতের দিকে তাকিয়ে মুচকি হাসল। সবাই কিছুক্ষণ কথা বলার পর নির্বাণ রৌদ্রর মাকে উদ্দেশ্য করে বলল, ফুপি, পাত্রপাত্রীকে তো আলাদা কথা বলতে দেওয়া উচিত কি বল? হ্যাঁ, তা তো বলবেই। তার আগে আমার কিছু কথা আছে। আদিব হাসানের গম্ভীর কণ্ঠে এই কথা শুনে সবাই চুপ হয়ে গেল। সকলের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আদিব হাসান আরশির কাছে এসে বলল, তোরা একে অপরকে পছন্দ করিস, কিন্তু আমার ভয় এসব প্রেমের সম্পর্কে জোড়াতে চাস না। তা না হয় বুঝলাম, কিন্তু একবারের জন্য হলেও তো তুই আমার কাছে এসে বলতে পারতি তুই একজনকে পছন্দ করিস। আমি কি তোকে কখনো এতটা কড়া শাসন করেছি যে তুই আমার ভয় রৌদ্রকে ভালোবেসেও তার থেকে দূরে সরে যেতে চাইছিস? ছেলেটা নিজেই তোকে বিয়ে করতে চায়, আর তুই নাকি আমার ভয় ওর কথা পাত্তাই দিচ্ছিস না। তুই বড় হয়েছিস, তোর আলাদা পছন্দ অপছন্দ থাকতেই পারে, সেটা আমাদের সাথে শেয়ার করবি। তোর পছন্দ যদি ভালো হয় আমরা মেনে নিব, আর যদি আমাদের মনে তোর পছন্দের জিনিস তোর জন্য ভালো না, তাহলে আমরা তোকে বুঝিয়ে বলতাম, কিন্তু তোকে তো আর মেরে ফেলতাম না, তাই না? তোর ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমাদেরই, কিন্তু তুই যদি আমাদেরকেই এত ভয় পাস তাহলে কিভাবে হবে আশু? আরশি বিস্ফোরিত চোখে তার বাবার দিকে তাকাল। জড়ানো কণ্ঠে বলল, কিন্তু বাবা। আদিব হাসান তার মেয়েকে থামিয়ে দিয়ে বলল, কিন্তু কি আশু? যদি নীল আর কাসফিয়া আমাকে রৌদ্রর সাথে কথা বলিয়ে না দিত তখন কি হতো? তুই আমার ভয় চুপ থেকে একা একা কষ্ট পেয়ে যেতে, তাই তো? আরশি জ্বলন্ত চোখে নীল আর কাসফিয়ার দিকে তাকাল। নীল মাথা চুলকে একটা মেকি হাসি দিল। আমতা আমতা করে বলল, আঙ্কেল, তুমি এখন একটু চুপ করো। শুধু শুধু আমাকে ফাঁসিয়ে দিচ্ছে কেন? রৌদ্রর মা ভদ্রতার সাথে বলল, হ্যাঁ ভাই, এখন এসব বাদ দিন। ওদেরকে আলাদা কথা বলে সবকিছু মিটিয়ে নিতে দিন। নীলা আরশি আর রৌদ্রকে ছাদে একা রেখেই চলে গেল।
আরশি বেশ কিছুটা সময় চুপ করে থাকার পর শান্ত গলায় বলল, কিভাবে কি হয়েছে সবকিছু আমাকে খুলে বলুন। আরশি রৌদ্রর দিকে না তাকিয়ে কথাটা বলল। রৌদ্র সরু চোখে আরশির তাকিয়ে আছে। এই মুহূর্তে আরশির এমন শান্ত থাকাটা স্বাভাবিক মনে হচ্ছে না তার কাছে। রৌদ্র শান্ত গলায় বলতে লাগল, আমি আরও 3 দিন আগেই নীল আর কাসফিয়ার সাথে দেখা করেছিলাম। তাদের সাহায্যেই আঙ্কেলের সাথে পরিচিত হয়েছি। আঙ্কেল আমার সম্পর্কে সবকিছু জেনে শুনেই আব্বু আম্মুর সাথে কথা বলতে রাজি হয়েছে। সবাই মিলে ঠিক করেছে একসাথে বসে কথা বলে সব ঠিক করবে, আর আম্মু আপনাকে দেখতে চেয়েছিল, তাই তাড়াহুড়ো করেই আপনাকে এখানে আসতে বলা হয়েছে। ব্যাস এতটুকুই। আরশি রৌদ্র দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ব্যাস এতটুকুই? রৌদ্র ভ্রু বাঁকিয়ে সন্দেহের দৃষ্টিতে তাকাতেই আরশির রাগ মাথায় উঠে গেল। প্রচণ্ড রাগে গর্জে উঠে বলল, আমাকে কি একবারের জন্যেও কিছু বলেছেন আপনি? জানেন কতটা ভয় পেয়েছিলাম? এই 2 দিন চিন্তায় একটুও ঘুমাতে পারিনি আমি। আমাকে কি একটুও বলার প্রয়োজন মনে করেননি আপনি? রৌদ্র বরাবরের মতোই শান্ত গলায় বলল, আপনাকে বললে কি আপনি রাজি হতে নাকি? এই জন্যই তো বলিনি। রৌদ্র এমন সহজ উত্তর পেয়ে আরশির রাগ ধপধপ করে জ্বলে উঠল। রৌদ্র দিকে তেড়ে গিয়ে আঙুল উঁচু করে ঝাঝালো কণ্ঠে বলল, থাকুন আপনি এখানে। আমি আপনাকে বিয়েই করব না। এখনই সবাইকে গিয়ে না করে দিব। আপনি আসলেই একটা অসভ্য ডাক্তার। আস্ত এক বজ্জাত লোক। আরশি রাগে গজগজ করে কথাগুলো বলে রৌদ্র পায়ে পাড়া দিয়ে চলে যেতে লাগল। রৌদ্র মৃদুস্বরে আর্তনাদ করে লাফিয়ে উঠল। আরশিকে যেতে দেখে দ্রুত পায়ে গিয়ে আরশির হাত ধরে হেঁচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসল। আচমকা হাতে টান পড়ায় আরশি তাল সামলাতে না পেরে রৌদ্রর বুকে যেয়ে পড়ল। রৌদ্র আরশির কোমর জড়িয়ে ধরে কানে ফিসফিস করে বলল, হবু মিসেস রৌদ্র উর্ফে আরও বিয়ে না করার কথা যেন দ্বিতীয়বার তোমার এই মুখ থেকে বের না হয়, আজকেই লাস্ট ওয়ার্নিং দিলাম। কথাটা মাথায় ঢুকিয়ে রাখো ভালো করে। জানো তো তোমাকে রাগলে একদম রুদ্রাণীর মতো লাগে। আর রুদ্রাণীকে শুধুমাত্র রৌদ্রর সাথেই মানায়। তুমি হলে এই রৌদ্রর শহরের রুদ্রাণী। রৌদ্র আরশিকে ছেড়ে দিয়ে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়াল। আরশি মূর্তির মতো দাঁড়িয়ে আছে। দম বন্ধ হয়ে আসছে তার। চোখ বড় বড় করে তাকিয়ে আছে। চোখের পলক ফেলতেও ভুলে গেছে আরশি। কি থেকে কি হয়ে গেল? চোখ বন্ধ করে বড় করে একটা শ্বাস নিল। পরক্ষণেই লজ্জায় লাল বর্ণ ধারণ করেছে আরশির গাল দুটো। বড় বড় করে শ্বাস নিচ্ছে বারবার। তার হার্ট মনে হচ্ছে পাঁজরের হাড্ডি ভেঙে এখনই বাহিরে এসে লাফানো শুরু করবে। আরশি অন্যদিকে ফিরে নিজেকে সামলানোর চেষ্টা করছে। রৌদ্র আরশির কাণ্ডকারখানা দেখে ঠোঁট চেপে হেসে যাচ্ছে। খানিকটা সময় পর রৌদ্র গম্ভীর গলায় বলল, মিস আরও একটা কথা শুনেছেন? আরশি ভ্রু জোড়া কুঁচকে রৌদ্রর দিকে ফিরে তাকাল। সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করল, কি কথা? রৌদ্র হালকা হেসে শান্ত গলায় বলল, রুদ্রাণী নাকি রৌদ্রকে ভালোবেসে ফেলেছে। আরশি বিষম খেয়ে কাশতে লাগল। রসগোল্লার মতো গোলগোল চোখে রৌদ্রর দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, আপনি কিভাবে জেনেছেন? রৌদ্র হাসল। আরশির প্রশ্নের জবাব দেওয়ার আগেই ছাদের দরজা দিয়ে নীল আর বাকি ফ্রেন্ড সবাই হাসতে হাসতে এগিয়ে আসল। নীল রৌদ্রর পাশে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে ভাব নিয়ে বলল, এটার ক্রেডিট আমাকে দেওয়া উচিত। আমিই তো এই সুখবরটা রৌদ্র ভাইকে দিয়েছে। আরশি নীলের দিকে কটমটিয়ে তাকালেই নীল চুপসে যায়। নীলের চুপসে যাওয়া দেখে সবাই উচ্চস্বরে হাসল। হাসির মাঝেই কাসফিয়া বলল,
হাসাহাসি থামিয়ে সবাই নিচে চলো। আঙ্কেল আন্টিরা কি যেন ইম্পর্টেন্ট কথা বলবে। তাড়াতাড়ি নিচে যেতে বলেছে। এই আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? নীলা ক্ষিপ্ত হয়ে নির্বাণের উদ্দেশ্যে কথাটা বলল। নির্বাণ ভ্রু কুঁচকে বিরক্তি প্রকাশ করে বলল, আমি ধাক্কা দিয়েছি নাকি আপনি আমাকে ধাক্কা দিয়েছেন? সব সময় গায়ে পড়ে ঝগড়া করতে আসেন কেন? অদ্ভুত। নির্বাণের কথায় নীলা প্রচণ্ড ক্ষেপে গেল। আঙুল উঁচু করে ঝাঝালো কণ্ঠে বলল, আপনি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছেন মিস্টার। সবাই একসাথে হাসতে হাসতে ছাদ থেকে চলে আসার সময় ভুলবশত নীলার সাথে নির্বাণের ধাক্কা লেগে আর সেই সাথেই শুরু হয়ে যায় তাদের তর্কাতর্কি। বাকি সবাই বিস্ময়ের দৃষ্টিতে তাদের দুজনের ঝগড়া দেখে যাচ্ছে। আরশি নীলার হাত ধরে চাপা কণ্ঠে বলল, নীলু কি করছিস কি এসব? ওনারা এখন আমাদের মেহমান, ঝগড়া বন্ধ কর। নীলা আরশির দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, উনিই তো আমাকে ধাক্কা দিল। ওনাকে কিছু বলিস না কেন? আমি কি আপনার জামাই লাগি নাকি? বার উনি উনি বলছেন কেন আমাকে? নির্বাণের কথায় সবাই হেসে উঠল। হাসিতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। কিন্তু নীলার রাগে গা জ্বলে যাচ্ছে। রাগান্বিত চোখে নির্বাণের দিকে তাকিয়ে আছে। রৌদ্র হাসি থামিয়ে নির্বাণের পিঠে আস্তে করে এক চাপড় মেরে বলল, নির্বাণ ফাজলামো বন্ধ করত। শুধু রাগাচ্ছিস কেন নীলাকে? কাসফিয়া নীলার কাছে এসে বলল, নীলু ধাক্কাটা হয়তো ভুলে লেগেছে, তুই শুধু শুধু রাগ করিস না প্লিজ। দেরি হচ্ছে, নিচে যেতে হবে তো। আঙ্কেল আন্টিরা হয়তো অপেক্ষা করছে আমাদের সবার জন্য। হ্যাঁ নীলু, নীর হয়তো ইচ্ছে করে তোকে ধাক্কা দেয়নি। আরশির কথায় নীলা একটা তপ্ত শ্বাস ফেলে নির্বাণের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেই গটগট করে চলে গেল। আরশি নির্বাণের দিকে তাকিয়ে নম্রভাবে বলল, নীর, আপনি নীলুর ব্যবহারে কিছু মনে করবেন না। আরে ক্রাশ ভাবি, এসব তো বেআইনদের মধ্যে কমন ব্যাপার। আমি কিছু মনে করিনি, বরং আরও এনজয় করেছি। নির্বাণ আরশিকে চোখ টিপ মেরাই নিচে চলে যায়। তার সাথে সাথে আদ্রাফ, নীল আর কাসফিয়াও সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। আরশি তাদের পেছনে পেছনে যাওয়ার সময় হঠাৎ করেই রৌদ্রর আরশির হাত নিজের মুঠোয় বন্দি করে ফেলে। আরশি হকচকিয়ে উঠল। রৌদ্রর দিকে হতভম্ব হয়ে তাকাল। রৌদ্র নিজের মতো করেই নিচের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে সিঁড়ি দিয়ে ধীর পায়ে নেমে যাচ্ছে। রৌদ্রর এমন ব্যবহারে আরশির ভ্রু জোড়া কুঁচকে এল। সরু চোখে তাকিয়ে রৌদ্রর মতিগতি বোঝার চেষ্টা করছে। আমাকে দেখার আরও অনেক সময় পাবে। আরও এখন নিচের দিকে তাকিয়ে হাঁটো। এমনিতেই বাচ্চাদের মতো যখন তখন হোঁচট খেয়ে পড়ে যাও। আর আজকে তো আবার শাড়ি পরেছ। যদিও বা শাড়ির খুব সুন্দর লাগছে, তবুও তোমাকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না। আমার একটা মাত্র ভালোবাসার বউ, তাকে তো সাবধানে রাখতেই হবে। বিয়ের আগেই যদি বউ হারা হয়ে যাই তাহলে তো পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে আমাকে। আরশি লজ্জায় চোখ নামিয়ে নিল। রৌদ্রর বলা সব কথাগুলো অগোছালোভাবে আরশির কানে এসে বাড়ি খাচ্ছে। আর তার থেকেও তীব্র গতিতে তীরে মতো আরশির মনে আঘাত হানে ভালোবাসার বউ ডাকটা। ধকধক করে আরশি বুকে ধুকপুকানি শুরু হয়ে গেল। আরশি রৌদ্রর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নেমে যেতে লাগল। তখনই কানে ভেসে আসল রৌদ্রর হুমকি স্বরূপ কথা, বাচ্চা মতো লাফালাফি করছো করো। নেক্সট টাইম যদি পড়ে গিয়ে ব্যথা পেতে দেখি তাহলে দুপা ভেঙে সারাক্ষণ আমার সামনে বসিয়ে রাখব। মনে থাকে যেন, মিস আরু। আরশি কথাগুলো শুনেও থামল না। দ্রুত পায়ে নিচে চলে গেল।
রৌদ্র আরশির যাওয়ার পথে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। সবাই ড্রয়িং রুমে চুপচাপ গম্ভীর মুখে বসে আছে। পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা। রৌদ্র বাবা শাহরিয়ার হাসান গলা খেকড়িয়ে নীরবতা ভেঙে গম্ভীর গলায় বলল, রৌদ্র, আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। রৌদ্র তার বাবার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই আরশির বাবা বলল, আমরা সবাই ঠিক করেছি আজকেই তোমাদের আগদের কাজ শেষ করে ফেলব। আর বিয়ের বাকি অনুষ্ঠান কখন করবে তা তোমরা সবাই মিলে ঠিক করে নিও। তবে যা প্ল্যানিং করার তাড়াতাড়ি করবে। আরশি চমকে তার বাবার দিকে তাকাল। তার বাবা একদিনের সব ঠিক করে ফেলছে। আরশি চোখ ঘুরিয়ে রৌদ্রর দিকে তাকাল। নির্বাণ, নীল ওরা রৌদ্রকে জড়িয়ে ধরে অভিনন্দন জানাচ্ছে। রৌদ্র আর চোখে আরশির দিকে তাকিয়েই একটা তৃপ্তির হাসি দিল। নীলা আর কাসফিয়া এসে আরশির দুপাশে বসে শক্ত করে জড়িয়ে ধরল। আরশি এখনো রৌদ্রর হাসিমাখা মুখটার দিকে অপলক দৃষ্টি তাকিয়ে আছে। পরক্ষণেই আরশির ঠোঁট প্রসারিত হয়ে হালকা হাসি রেখে ফুটে উঠল। নীল আর আদ্রাফ, তোমাদেরকে কিছু কথা বলার ছিল। আদিব হাসানের কথায় সবাই স্বাভাবিক হয়ে গেল। আদ্রাফ আর নীল ভদ্রতার সাথে বলল, জি আঙ্কেল, বলুন। তোমরা তো জানো আরশির কোনো ভাই নেই। তোমরা দুজন আরশিকে বোনের মতো করে আগলে রেখেছ। বিশেষ করে নীল, তুমি আমাকে রৌদ্রর সম্পর্কে সবকিছু বলাতেই আমি জেনেছি, তা না হলে হয়তো কিছুই জানতে পারতাম না। যাই হোক, এসব কথা না হয় থাক। যদি তোমরা চাও তাহলে তোমাদের দুজনকে আমি আরশির বিয়ের সকল দায়িত্ব দিতে চাই। নীল আদিব হাসানের কাছে এসে আশ্বাস দিয়ে বলল, আঙ্কেল, তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমরা সবাই মিলে এসব কিছু সামলে নিব। কাসফিয়া আরশির পাশ থেকে উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ আঙ্কেল, আমরা সবাই আছি তো। তোমার এত চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে, এখন রুমে গিয়ে সবাই ফ্রেশ হয়ে আসো। কিছুক্ষণের মধ্যেই আগদের কাজ শুরু করা হবে। তোমরা ছোটরা এই বাসায় রেস্ট নাও, আমরা বড়রা না হয় কাসফিদের বাসায় যাই। আদিব হাসান কথাগুলো বলেই রৌদ্রর বাবা মা আর মামা মামিকে নিয়ে কাসফিয়াদের বাসায় চলে গেল। বড়রা সবাই চলে যেতেই নীল আরশির পাশে সোফায় বসে বলল, কংগ্রেস বেবি, বিয়াইত্তা জীবনের অগ্রিম শুভেচ্ছা। দেখলি তো আমি তোর কত বড় একটা উপকার করে দিলাম। আমি কিন্তু তোর কাছ থেকে অনেক বড় একটা ট্রিট পাওনা রইলাম। আরশি রক্তিম চোখে নীলের দিকে তাকাল। নীলের পিঠে পরপর কয়েকবার থাপ্পড় আর ঘুষি মারতে মারতে বলল, হারামি, তুই ফ্রেন্ড নাকি আর কিছু? আমার পিঠ পিছে আমার বিয়ে ঠিক করে ফেললি, অথচ আমাকে কিছুই বললি না। এত বড় ড্রামা কিভাবে করলি তুই? ফাজিল, তোকে কে বলেছে এত পাকনামি করতে? নীল আরশির থাপ্পড় খেয়ে চেঁচামেচি করতে করতে বলল, দুলাভাই বলেছে এসব কিছু করতে। আমি আর কাসফি তো শুধুমাত্র তার কথা রাখতেই এসব করেছি। কিরে কাসফি, কিছু বল। কাসফি ভয়ে আরশির কাছ থেকে দূরে সরে আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ নীল সত্যিই বলছে, আসো। আরশি কাসফিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। নীল আরশির দু হাত ধরে রেখেছে যেন মারতে না পারে। আরশি এক ঝাটকায় হাত ছাড়িয়ে নিল। কিছুটা দূরেই রৌদ্র আর নির্বাণ সোফায় বসে আছে। আরশি রৌদ্রর দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করতেই নির্বাণ আর রৌদ্র শুকনো ঢোক গিলে। নির্বাণ রৌদ্রর কাঁধে হাত রেখে দাঁত কেলিয়ে বলল, ভাই, পাশের বারান্দা বহুত বাজেভাবেই খেপেছে আজ। তোমার আর রক্ষা নেই। রৌদ্র নির্বাণের দিকে সরু চোখে তাকিয়ে নিম্ন স্বরে দাঁতে দাঁত চেপে বলল, যা পারলে তুইও আরেকটু খেপিয়ে দিয়ে আয় ফাজিল। রৌদ্র আরশির দিকে তাকিয়ে গম্ভীর মুখ করে বলল, বাচ্চাদের মতো ঝগড়াঝাটি না করে এখন সবাই রুমে গিয়ে রেস্ট নাও। আরশি রৌদ্রর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেই রাগে গজগজ করে উপরে চলে গেল। নীল আরশির দিকে তাকিয়ে থেকেই বলল, দুলাভাই, আপনি দেখি আরশির রাগ আরও বাড়িয়ে দিলেন।
রৌদ্র একটা মুচকি হাসি দিল। শান্ত গলায় বলল, রুদ্রাণীকে তো রাগলেই বেশি ভালো লাগে। সবাই রৌদ্রর দিকে সন্দেহর দৃষ্টিতে তাকিয়ে আছে। রৌদ্র তাদের চাহনি পাত্তা না দিয়ে টেবিলের উপর রাখা খাতা আর কলম নিয়ে কিছু একটা লিখেতে লাগল। কিছুক্ষণ পর পৃষ্ঠাটা ছিঁড়ে ভাঁজ করে কাসফিয়ার কাছে দিয়ে বলল, এটা আরও দিয়ে আসো। কাসফিয়া চোখ ছোট ছোট করে কাগজটার দিকে তাকিয়ে থাকে। তারপর মাথা নাড়িয়ে নীলাকে নিয়ে আরশির রুমে চলে যায়। আরশি গাল ফুলিয়ে বিছানায় বসে পা তুলে বসে আছে। কাসফিয়া আরশির দিকে কাগজটা এগিয়ে দিয়ে বলল, আশু একটা দুলাভাই দিয়েছে তোকে দেওয়ার জন্য। আরশি রাগান্বিত চোখে কাসফিয়ার দিকে তাকাতেই কাসফিয়া আমতা আমতা করে বলল, মানে রৌদ্র ভাই দিয়েছে এটা? আরশি ছো মেরে কাসফিয়ার হাত থেকে কাগজটা নিয়ে নিল। প্রিয় রুদ্রাণী, প্রিয় ভালোবাসার বউ, শুধু শুধু এত রাগ করছো কেন রুদ্রাণী? রাগলে যে তোমার নাক লাল টমেটোর মতো হয়ে যায় জানো। একদম পুরো রুদ্রাণীর মতো রাগে জলজল করে উঠো। আমি তো তোমার এই রকম রূপ দেখে বারবার তোমার ভালোবাসায় পড়ে যাই। কখনো লজ্জায় লাল হয়ে যাও, আবার কখনো রাগে লাল হয়ে যাও। আমার মনে হয় তুমি ইচ্ছে করেই এমন রুদ্রাণীর রূপ ধারণ করো যেন রুদ্রাণীর উত্তাপে এই নিরীহ রৌদ্রকে জলসে দিতে পারো। ঠিক বলেছি না? বিদ্রোহ ভেবো না, ভুলে দুবার প্রিয় লিখেছি। সত্যি বলতে তোমাকে কি বলে সম্বোধন করব সেটা নিয়ে আমি খুবই কনফিউজড। তাই বেশি না ভেবে দুইবার প্রিয় লিখলাম। রুদ্রাণী নামটা আমার ভালোবাসার, তাই এটা বাদ দিতে পারছি না। আর ভালোবাসার বউ লিখেছি তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে কিছুক্ষণ পরেই তুমি আমার বউ হবে। যেনতেন বউ না, এক্কেবারে খাঁটি ভালোবাসার বউ। লাল টকটকে রুদ্রাণী বউ। হাহা। ইতি। তোমার হবু জামাই রৌদ্র। রৌদ্রর দেওয়া চিরকুট পড়ে আরশি আনমনেই হেসে দিল। সব রাগ অভিমান নিমিষেই হারিয়ে গেল ভালো লাগার ভিড়ে। রৌদ্রর চিঠি পড়ে আরশির মন সব সময়ই ভালো লাগায় ছেয়ে যায়। আরশি চিঠির দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। ডক্টর রোদ ঠিকই বলে, চিঠির মধ্যে আলাদা এক অনুভূতি আছে যা মুখের কথায় কখনো অনুভব করা যায় না। এই লোকটার চিঠি পড়ে তার উপর রেগে থাকা বড়ই দায়। অসভ্য লোকটার জন্য ঠিকমতো রাগ করেও থাকতে পারি না। হাসত এক অসভ্য ডাক্তার। এই আশু কোথায় হারিয়ে গেলি? এভাবে মুচকি মুচকি হাসছিস কেন? কাসফিয়ার চেঁচিয়ে বলা কথায় আরশির হুঁশ ফিরল। অপ্রস্তুত হয়ে অগোছালো ভাবে বলল, কই না তো, কিছু না। কাসফিয়া সন্দেহের দৃষ্টিতে আরশির দিকে চেয়ে বলল, চিঠিতে কি লেখা আছে যে মুহূর্তেই তোর রাগ চলে গেল? আরশি হকচকিয়ে চিঠিটা দ্রুত হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। একটা মেকি হাসি দিয়ে বলল, না না, কিছু না, এমনিতেই রাগ কমে গেছে। কাসফিয়া কিছু বলার আগেই আদ্রাফ দরজার কাছে এসে বলল, কাসফি একটু এদিকে আয় তো। আদ্রাফের কণ্ঠ শুনে নীলা দরজার দিকে দৃষ্টি নিক্ষেপ করল। কাসফিয়া আদ্রাফের সামনে আসতেই আদ্রাফ তাড়া দিয়ে বলল, কাসফি, আমার সাথে একটু চল তো। আমার জামাকাপড়ের ব্যাগ তোদের বাসায় রাখা। ব্যাগটা নিয়ে আসতে হবে, তাড়াতাড়ি চল। কথাগুলো বলেই আদ্রাফ কাসফিয়ার হাত ধরে টেনে নিয়ে গেল। নীলা তাদের দিকে অপলকভাবে তাকিয়ে থেকে চোখমুখ শক্ত করে অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। আদ্রাফ আর কাসফিয়াকে এখন একসাথে দেখলে আগের মতো চোখ ভিজে আসে না, বরং চোখে কঠোরতা ফুটে ওঠে, চোখমুখ শক্ত হয়ে আসে। আরশি নীলার দিকে শান্ত চোখে চেয়ে আছে। মেয়েটা আগের মতো নেই। অল্পতেই আবেগী হয়ে পড়া মেয়েটা এখন নিজের সকল অনুভূতি, আবেগ আর কষ্ট নিজের মধ্যে লুকিয়ে রাখতে শিখে গেছে। এখন আর চোখের মধ্যে পানি টলমল করছে না। কান্না করতে করতে হয়তো চোখের পানি শুকিয়ে গেছে।
নীলু, তোর সাথে আমার কিছু কথা আছে। এখানে আমার কাছে এসে বসো। নীলা চুপচাপ গম্ভীর মুখে আরশির পাশে এসে বসল। আরশির দিকে তাকিয়ে ভ্রুক্ষেপহীনভাবে জিজ্ঞেস করল, কি বলবি আশু? তাড়াতাড়ি বল। আরশি নীলার গম্ভীর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে নিল। হাতের কাগজটা দিকে নজর দিয়ে শান্ত গলায় বলল, তুই যে দিন দিন গম্ভীর হয়ে যাচ্ছিস সেটা কি তুই বুঝতে পারছিস? শোন আশু, তুই যদি এখন ওই লোকের তরফ দাঁড়ি করিস তাহলে আগেই বলে রাখি, ওনার কথা আমার একদমই সহ্য হয়। প্রথম দিনই আমার সাথে কত বাজেভাবে ব্যবহার করেছে তুই জানিস। আমি তো ওনাকে চিনিই না, তবুও কেন আমার সাথে এমন ব্যবহার করেছেন? আমি তো ওনার সাথে যেচে কথা বলতে চাইনি। উনি নিজেই তো আমার সাথে ধমকে কথা বলা শুরু করেছিলেন। আমি এসবের কথা বলছি না নীলু। তুই কিছুদিন খুব গম্ভীর হয়ে থাকিস, কথা কম বলিস আর অল্পতেই রেগে যাস। তুই তো আগে এমন ছিলি না নীলু। আমি তো তোকে বলেছি তোর কোনো কথা থাকলে আমার সাথে শেয়ার করবি। তোর কষ্ট হলে আমাকে বলবি। হয়তো আমি তোর কষ্ট দূর করতে পারবো না, কিন্তু তোর মন থেকে কষ্টে বোঝা একটু হলেও তো কমবে, তাই না? নীলা কিছুটা সময় চুপ থেকে মাথা নিচু করে জড়ানো কণ্ঠে বলল, আমি আর পারছি না আশু। প্রতিনিয়ত ভালো থাকার অভিনয় আমি করতে পারছি না। আমি সব মেনে নিয়েছি। আদ্রাফ আমার না, আর কখনো আমার হবেও না, আমি জানি। কাসফিয়া আর আদ্রাফ একে অপরকে ভালোবাসে। আদ্রাফের ভালোবাসা আমার জন্য না, এটাও আমি জানি। সব মেনে নিয়েছি আমি, সব। এসব কিছু নেমে নিয়ে এখন আমি আর আগের মতো থাকতে পারছি না। আর না পারছি হাসি খুশি থাকার অভিনয় করতে। নীলার কণ্ঠস্বর আটকে আসছে কথাগুলো বলার সময়ে। শরীরও কেঁপে উঠছে তার। চোখ দুটো লাল আকার ধারণ করছে। তবুও চোখে পানির ঝলক দেখা যাচ্ছে না। আরশি নীলার কাঁধে হাত রেখে নরম গলায় বলল, আমি তোকে অভিনয় করতে বলছি না নীলু। তবে তোর এটা খেয়াল রাখতে হবে তোর ব্যবহারে যেন কেউ কষ্ট না পায়। তোর রাগ বা মন খারাপ দেখে যেন অন্য কারো মন খারাপ না হয়। আশেপাশে তাকিয়ে দেখ, আমরা অনেকেই তোকে নিয়ে চিন্তিত। আমরাও তোকে ভালোবাসি। এখন তুই যদি একজনের ভালোবাসা না পেয়ে আমাদের সবাইকে দূরে ঢেলে দিস, এটা কি ঠিক হবে? একজনের জন্য কি তুই আশেপাশের সবার ভালোবাসাকে ইগনোর করবি নীলু? এটা কি আমাদের প্রতি অন্যায় করা হচ্ছে না নীলু? নীলা চুপ করে আছে। তার মাথা পুরো এলোমেলো লাগছে। আমার এখন কি করা উচিত আর কি করা উচিত না কিছুই বুঝতে পারছে না। কিন্তু আশুর বলা কথাগুলো একদমই ঠিক। আমি তো সত্যিই তাদের সাথে অন্যায় করছি। নীলা চোখ বন্ধ করে বড় একটা শ্বাস নিল। মুখে হালকা হাসির রেখা টেনে বলল, আমি চেষ্টা করব আশু। নিজেকে যত তাড়াতাড়ি সম্ভব গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। আমি চাই না আমার জন্য তোরা সবাই মন খারাপ করে থাক। আরশি একটা মুচকি হাসি দিয়ে নীলাকে এক পাশ থেকে জড়িয়ে ধরল। নীলা দুষ্টুমি করে আরশির হাত থেকে চিঠিটা ছিনিয়ে নিতে চাইলেই আরশি দ্রুত চিঠিটা দূর সরিয়ে ফেলে। নীলা সরু চোখে আরশির দিকে তাকিয়ে বলল, চিঠিতে কি লেখা আছে রে আশু? আমাকে দেখাতে চাচ্ছিস না কেন? আরশি নীলার হাতে চাপড় মেরে বলল, তোর মাথা আছে গাধি। নীলা দু হাত আড়াআড়ি ভাঁজ করে নাক ফুলিয়ে বলল, আমি গাধি না, তুই গাধি। আরশি হেসে দিল। তার সাথে তাল মিলিয়ে নীলাও হাসল। এই যে ভাইয়া, একটু এদিকে আসুন তো, আপনার সাথে কিছু কথা ছিল। নীলার কথা শুনে নির্বাণ ভ্রু কুঁচকে তার দিকে তাকাল। নীলার মুখে এমন মিষ্টি মধুর সুরেলা ডাকে তার প্রচুর সন্দেহ হচ্ছে। এই মেয়ের সাথে তো তার কখনো এত সুন্দর করে কথা হয়নি। নির্বাণকে কপাল কুঁচকে দাঁড়িয়ে থাকতে দেখে নীলা আবারও নম্র কণ্ঠে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? এদিকে আসুন, কথা আছে আপনার সাথে।
নির্বাণ তার ভাবনার জগৎ থেকে ফিরে আসল, বারান্দায় নীলার দিকে এগিয়ে গেল। নীলা নিচে বাগানের দিকে দৃষ্টি দিয়ে বিনয়ের সাথে বলতে লাগল, আসলে আপনাকে সরি বলার ছিল। দিন ধরে আমার মন মেজাজ কিছুটা বিগড়ে ছিল, তাই আপনার সাথে নিজের অজান্তেই খারাপ ব্যবহার করে ফেলেছি। মন খারাপ কেন? ব্রেকআপ হয়েছে বুঝি? নীলার কথার মাঝে নির্বাণ হুট করেই প্রশ্ন করে বসল। নীলা নির্বাণের দিকে এক ঝলক তাকিয়ে আবারও চোখ নামিয়ে ফেলল। কিছুটা সময় চুপ থেকে শান্ত গলায় বলল, না তেমন কিছু না। যাই হোক, আবারও সরি। আপনি আমার থেকে বড়, তার উপর আবার এ বাসার মেহমান। আপনার সাথে এমন বাজে ব্যবহার করা আমার একদমই ঠিক হয়নি। আমি আন্তরিকভাবে দুঃখিত। ভুলবশত আপনার মনে কোনো কষ্ট দিয়ে থাকলে মাফ করবেন। নির্বাণ হতবাক হয়ে গেছে। বিস্মিত চোখে নীলার দিকে তাকিয়ে আছে। নীলার মুখটা মলিন হয়ে আছে। বড্ড বেমানান লাগছে নীলার এই মলিন চেহারাটা। নিচের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। মৃদু বাতাসে চুলগুলো সামনের দিকে এসে পড়ছে, আর তার সাথেই নীলার মুখে বিরক্তির রেশ ফুটে উঠছে। বারবার সরি বলতে হবে না তোমাকে। আমি কিছু মনে করিনি। ওই দিন আমারই ভুল ছিল, ব্যস্ততার জন্য শুধুই তোমার উপর ক্ষেপে গিয়েছিলাম। আর এখন তো আমরা বেআইন হতে যাচ্ছি, একটু আধটু রাগারাগি, এসব তো নর্মাল। নীলা নির্বাণের দিকে চোখ তুলে তাকাল। একটা মলিন হাসি দিয়ে বলল, আচ্ছা এখন আসি, রেডি হতে হবে। নীলা চলে যাচ্ছে, হঠাৎই পেছনে থেকে নির্বাণ বলে উঠল, সবই তো ঠিক আছে, তবে নেক্সট টাইম থেকে আমার আর কখনো ভাইয়া বলে ডাকবে না। নীলা থমকে দাঁড়াল। পেছনে ফিরে নির্বাণের দিকে ভ্রু কুঁচকে জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকাল। নির্বাণ গম্ভীর গলায় বলল, আসলে আমি তোমার ছাইয়া হতে চাই না। নীলা বিস্ময়ের চোখে নির্বাণের দিকে চেয়ে বলল, মানে? নির্বাণ একটা দুষ্টু হাসি দিয়ে বলল, মানে আজকাল ভাইয়া বলতে বলতে যে কখন ছাইয়া হয়ে যায় কেউই জানে না। তাই বলছি ভাইয়া ভাইয়া ডাকো না। নীলা নির্বাণের কথা শুনে বোকার মতো গোল গোল চোখে তাকিয়ে আছে। নির্বাণ একটা চোখ টিপ দিয়েই চলে গেল। নীলা ভ্রু কুঁচকে নির্বাণের যাওয়ার পানে তাকিয়ে আছে। পাগল নাকি এই লোক? সব সময় কি সব উল্টাপাল্টা কথা বলে? যত সব ফাউল। নীলা বিড়বিড় করতে করতে চলে গেল রুমে। লাল রঙের জামদানি শাড়ি গায়ে জড়ানো, মেকআপ বিহীন মুখ, চোখে হালকা কাজল, খুলে রাখা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। লাল শাড়ির সাথে তাল মিলিয়ে লজ্জায় আরশির গালগুলোও লাল আভা ধারণ করছে। অস্বস্তিতে দুহাত অনবরত কোচলাচ্ছে। লাল কাচের চুড়িগুলো বারবার ঝনঝন শব্দে বেজে উঠছে। রৌদ্র ঘোর লাগা চোখে আরশির দিকে তাকিয়ে আছে। রৌদ্রর পাশ থেকে নির্বাণ ভ্রু কুঁচকে বলল, আর কত দেখবে ভাই? আংটি বদলের কাজটা সেরে ফেলো তাড়াতাড়ি। ড্রয়িং রুমে সবার সামনে রৌদ্রর ড্যাবড্যাব করে তাকিয়ে থাকাতেই আরশির অস্বস্তির পরিমাণ দফায় দফায় বৃদ্ধি পাচ্ছিল। নির্বাণের কথায় রৌদ্র চোখ ফিরিয়ে নিতেই আরশি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। রৌদ্র মা আরশির পাশে এসে আরশিকে ধরে সোফা থেকে উঠিয়ে দাঁড় করিয়ে দেয়। রৌদ্রর দিকে একটা আংটি এগিয়ে দিয়ে বলল। রৌদ্র আংটি পরিয়ে দিয়ে আরশিকে। রৌদ্র আংটিটা হাতে নিয়ে আরশির দিকে এক ঝলক তাকাল। সবাই তাড়া দেওয়া রৌদ্র আরশির হাত ধরে আংটি পরাতে নিবে তার আগেই কলিং বেল বেজে উঠল। সবাই প্রচণ্ড বিরক্ত হয়ে হতাশ নিঃশ্বাস ফেলল। আবারও কলিং বেল বাজতেই অতিমাত্রায় বিরক্ত হয়ে নীল দরজার দিকে এগিয়ে গেল। আংটি বদলে বাধা পড়ায় ড্রয়িং রুমের সকলের মুখে বিরক্তি রেশ। মনে হচ্ছে এই মুহূর্তে এটা কোনো কলিং বেল নয়, বিরক্তির বেল বেজে উঠেছে। সবাই হতাশ হয়ে ভ্রু কুঁচকে দরজার দিকে তাকিয়ে আছে। নীল দরজা খুলতেই সাদা টুপি, পাঞ্জাবি পরা এক হুজুর সাহেব সালাম বিনিময় করে ভিতরে আসলেন।
আদিব হাসান লোকটার দিকে এগিয়ে গিয়ে বিনয়ের সাথে কথা বলছে। আরশি বিস্মিত হয়ে সব দেখে যাচ্ছে। লোকটাকে দেখেই তার বুক ধক করে উঠল। আজ কি তাহলে সত্যি সত্যিই আগদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে? এই কয়েক ঘন্টার মধ্যেই কি আমার জীবনটা পুরো পাল্টে যাচ্ছে? সবাই আবারও উৎসুক হয়ে আংটি বদলের জন্য এক হয়ে দাঁড়াল। রৌদ্রর বাবা তাড়া দিয়ে বললেন, রৌদ্র আরশি মামুনিকে আংটি পরিয়ে দে, তারপর আবার আগদের কাজ শুরু করতে হবে। রৌদ্র মাথা নাড়াল। আরশির দিকে এক হাত বাড়িয়ে দিল রৌদ্র। আরশি রৌদ্রর মুখের দিকে একবার তাকিয়ে হাতের দিকে দৃষ্টি রাখল। বড়রা সবাই তাড়া দিচ্ছে, আর আরশির বন্ধুরা সকলে উৎসুক চোখে তাকিয়ে আছে আরশির দিকে। আরশি এখনো স্থির চোখে রৌদ্রর হাতের দিকে তাকিয়ে আছে। আরশির মনে চলছে হাজারো চিন্তা ভাবনা। ডক্টর রোদের দিকে হাত বাড়িয়ে দেওয়া কি ঠিক হবে? আমার এই ব্যর্থতা নিয়ে ওনার সাথে নতুন জীবন শুরু করা কি ঠিক হবে? আমার জন্য উনি কোনো কষ্ট পাবে না তো? আরশি মা, কি ভাবছ? তুমি কি বিয়ের জন্য রাজি না? কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। আদিব হাসানের কথায় পুরো ড্রয়িং রুমে চিন্তার ঝড় ভয়ে গেল। সকলের মুখে দুশ্চিন্তার ছাপ। নীল আরশির পাশে এসে দাঁড়াল। পরিস্থিতি সামলানোর জন্য মুখে হাসি টেনে আদিব হাসানের উদ্দেশ্যে বলল, না না, তা হবে কেন? আশু বিয়েতে রাজি বলেই তো রেডি হয়েছে, তাই না আশু? নীল আরশিকে হালকা ধাক্কা দিয়ে ফিসফিস করে আবারও বলল, এই আশু, হাত বাড়িয়ে দে। শুধু শুধু সবাইকে চিন্তায় ফেলছিস কেন? আরশি কপাল কুঁচকে নীলের দিকে তাকাল। নীল চোখের ইশারায় হাত বাড়িয়ে দিতে বলছে। আরশি রৌদ্রর দিকে তাকাল। কালো শার্ট গায়ে জড়ানো, হাতা কনুই পর্যন্ত ফোল্ড করা, চুলগুলো কিছুটা এলোমেলো হয়ে কপালে এসে পড়ে আছে। সবার মুখে চিন্তার ছাপ থাকলেও রৌদ্রর ঠোঁটের কোণে লেগে আছে হালকা হাসির রেখা। আরশি রৌদ্রর হাসির দিকে তাকিয়েই তার দিকে হাত বাড়িয়ে দিল। রৌদ্রর হাসি মুখ খানিকটা প্রসারিত হয়ে এলো। আরশির হাত আলতো করে ধরে আরশির অনামিকায় আংটি পরিয়ে দিল। সাথে সাথে ড্রয়িং রুম জুড়ে হৈহুল্লোড় শুরু হয়ে গেল। হাত তালি আর হাসির শব্দ বাড়ির প্রতিটি দেয়ালে দেয়ালে ভারী খাচ্ছে। আরশি মাথা তুলে সবার দিকে নজর বুলিয়ে নিতেই মুচকি হাসি দিল। মিনিট পাঁচেকের মধ্যেই শুরু হয়ে গেল আগদের কাজ। সোফায় চুপচাপ বসে আছে আরশি। তার পাশেই আছে ডক্টর রোদ। হুজুর সাহেব কিছুটা সময় তার বড় খাতায় লেখালেখি করার পর আরশিকে কবুল বলতে বলা হল। কবুলের কথা শুনেই আরশির হার্ট খুব জোরে জোরে লাফাচ্ছে। অস্থিরতায় দুহাত কচলানো শুরু করে দিয়েছে। পাশ থেকে নীলা আর কাসফিয়া বলল, আশু, কবুল বলে দে। আরশি একটা তপ্ত শ্বাস ফেলে মাথা তুলে শান্ত গলায় বলল, ডক্টর রোদের সাথে আমার কিছু কথা আছে। সবাই ভ্রু কুঁচকে আরশির দিকে তাকিয়ে আছে। আরশির মা বিরক্তি প্রকাশ করে বলল, এখন আবার কিসের কথা আরশি? রৌদ্র আরশির পাশ থেকে উঠে দাঁড়াল। সবাইকে উদ্দেশ্য করে বিনয়ের সাথে বলল, মিস আরু হয়তো আমার সাথে কোনো ইম্পর্টেন্ট কথা বলতে চায়। আমার কোনো আপত্তি নেই, বিয়েটা ওনার মতামতেই হবে। রৌদ্রর কথায় সবাই শান্ত হয়ে গেল। পাশ থেকে রৌদ্রর মা নরম গলায় বললেন, সমস্যা নেই, আমরা সবাই অপেক্ষা করছি। তোমরা যাও, রুমে গিয়ে আলাদা করে কথা বলে আসো। সবার অনুমতি নিয়েই তাদের দুজনকে আলাদা কথা বলতে দেওয়া হল। আরশির রুমে এসে রৌদ্রর পুরো রুম ঘুরে ফিরে দেখছে। আরশি চুপচাপ ভ্রু বাঁকিয়ে রৌদ্রর দিকে তাকিয়ে আছে। রৌদ্রর তাতে কোনো ভ্রুক্ষেপ নেই, সে নিজের মতো রুমে হাঁটাহাঁটি করছে। দুহাত পকেটে গুজে আরশির দিকে তাকিয়ে বলল, আপনার রুমটা তো খুব সুন্দর মিস আরু। রৌদ্রর কথায় আরশির ভ্রু কুঁচকে এলো, বিরক্তির স্বরে বলল, আমি এখানে আপনাকে রুম দেখাতে নিয়ে আসিনি, কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি।
রৌদ্র হালকা হেসে ভাবলেশহীনভাবেই বলল, হুম হুম আপনি বলুন আমি শুনছি। রৌদ্রর নির্লিপ্ততা দেখে আরশি খানিকটা শক্ত গলায় বলল, আপনি কি দয়া করে একটু সিরিয়াস হবেন? রৌদ্র আরশির দিকে এক নজর তাকিয়ে বিছানায় বসে পড়ল। পায়ের উপর পা তুলে বেশ ভাব নিয়ে বলল, কি বলবেন জলদি বলুন। আপনি কি সব ভেবেচিন্তেই আমাকে বিয়ে করছেন ডক্টর? আমি আপনাকে আবারও মনে করিয়ে দিচ্ছি আমি ব্যর্থ। আমি একটা অসম্পূর্ণ মেয়ে। রৌদ্র আরশির দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল, আপনার তো মা হওয়ার চান্স আছে। কিন্তু আমি তো পুরোই ব্যর্থ, বাবা হতে অক্ষম। এই জন্যেই কি আমাকে বিয়ে করতে আপনি এত ভাবছেন মিসারু? আরশি ভরকে উঠল। ঝাঝালো কণ্ঠে বলল, আমি কখনোই আপনার এসব নিয়ে ভাবিনি ডক্টর। কোনো কিছু না জেনে শুনেই কথা বলছেন কেন আপনি? রৌদ্র হাসল, একটু জোরেই হাসল। বিছানা থেকে উঠে দাঁড়াল। আরশির তীক্ষ্ণ চোখ রৌদ্রর হাসি পর্যবেক্ষণ করছে। রৌদ্র আরশির মুখোমুখি হয়ে শীতল কণ্ঠে বলল, আপনি আমার ব্যর্থতা নিয়ে ভাবছেন না অথচ আমাকে ঠিকই বাধ্য করছেন আপনার এই সামান্য বিষয়টা নিয়ে ভাবতে। এটা কি ঠিক হচ্ছে মিসারু? আরশি কিছু বলল না। নিশ্চুপ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হয়তো তার বলার মতো কিছু নেই। রৌদ্র আরশিকে চুপ থাকতে দেখে মুচকি হাসল। রৌদ্র আরশির একদম কাছে এসে আরশির গাল দুহাতের মাঝে আগলে নিল। আরশির মাথা উঁচু করে চোখে চোখ রেখে নরম গলায় বলল, তুমি কি ভুলে গেছো আমি তোমাকে কি বলেছিলাম? আমি শুধু তোমাকে চাই আরও। রৌদ্র আরশির গাল থেকে হাত নামিয়ে নিল। আরশির দিকে খানিকটা ঝুঁকে কানে ফিসফিস করে বলল, মৃত্যু আমৃত্যু আমি শুধু তোমাকে চাই। তোমার ব্যর্থতা, মন খারাপ সবকিছু চাই। তোমার চোখের অশ্রু জল, তোমার ঠোঁটের কোণে লেগে থাকা হাসি দুটোই চাই। তোমার লজ্জা, অস্বস্তি, রাগ সবকিছু চাই। শুধু তোমার ঘৃণা নয় ভালোবাসাটাই চাই। রৌদ্র কথাগুলো বলেই হনহনিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আরশি এখনো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আরশির হাত আপনা আপনি আরশির গালে চলে গেল। দুহাত দিয়ে নিজের গাল ঢেকে আছে। আচমকাই নীলা রুমে এসে অস্থিরতার সাথে বলল, আশু তাড়াতাড়ি চল সবাই অপেক্ষা করছে তোর জন্য। আরশি কিছু বলল না। আগের মতোই গালে হাত দিয়ে মূর্তি মতো দাঁড়িয়ে আছে। নীলা আরশির দিকে সন্দেহের দৃষ্টি নিক্ষেপ করে বলল, কিরে গাল ঢেকে রেখেছিস কেন? তাড়াতাড়ি চল। নিচ থেকে ডাকাডাকির শব্দ ভেসে আসতেই নীলা হন্তদন্ত হয়ে আরশির হাত ধরে টেনে নিয়ে গেল। নিচে এসে আরশিকে আবারও রৌদ্রর পাশে বসিয়ে দিল। রৌদ্র আর চোখে আরশিকে দেখছে আর ঠোঁট চেপে হাসছে। আরশি লজ্জায় মাথা নিচু করে আছে। হুজুর সাহেব আবারও আরশিকে কবুল বলতে বলল। আরশি চোখ বন্ধ করে বড় করে একটা শ্বাস নিল। নিজেকে শান্ত করে নিম্ন স্বরে কবুল বলে ফেলল। পরপর 3 বার কবুল বলেই আরশি নিজের জীবন রৌদ্রর সাথে জড়িয়ে নিল। আরশির কবুল বলার পর রৌদ্র কোনো সময় ব্যয় না করে সঙ্গে সঙ্গেই কবুল বলে দেয়। আকদ ভালোভাবে সম্পূর্ণ হতেই পুরো বাড়ি জুড়ে খুশির জোয়ার বয়ে গেল। আরশিকে একে একে সবাই জড়িয়ে ধরছে, অভিনন্দন জানাচ্ছে। রৌদ্র আর আরশিকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়ে সবাই নিজেদের মতো করে আড্ডায় মেতে উঠল। আকাশে গোলাকার চাঁদের আলোয় চারপাশ উজ্জ্বল হয়ে আছে। চাঁদটা কিছুক্ষণ পর পর কালো মেঘে ঢেকে যাচ্ছে আবারও উজ্জ্বল হয়ে উকি দিচ্ছে। শীতল হাওয়া বইছে চারপাশে। পুরোটা ছাদ জুড়ে আরশির বন্ধুদের হইচইয়ের শব্দে পরিবেশ গরম হয়ে আছে। রৌদ্র আর আরশি চুপচাপ বসে আছে তাদের মাঝে। আজ রাত সবাই আরশির বাড়িতেই থাকবে। সন্ধ্যা হয়ে যাও আদিব হাসান এক প্রকার জোর করেই রৌদ্রদের রেখে দিয়েছে।
বড়রা সবাই নিচে বিয়ের অনুষ্ঠান নিয়ে আলোচনা করছে আর ছোটরা সবাই ছাদে আড্ডার আসর জমিয়েছে। আড্ডার এক পর্যায়ে কাসফিয়া হুট করেই রৌদ্রকে জিজ্ঞেস করল, আচ্ছা ভাইয়া, আপনি কি এর আগে কখনো কাউকে ভালোবেসেছেন, নাকি আশুই আপনার প্রথম ভালোবাসা? কাসফিয়ার সাথে সবাই তাল মিলিয়ে রৌদ্রর কাছে উত্তর জানতে চাইছে। রৌদ্র আরশির দিকে এক পলক তাকিয়ে গম্ভীর গলায় বলল, না আরু, আমার প্রথম ভালোবাসা না। এর আগেও আমি একজনকে ভালোবেসেছি, আর এখনও তাকে ভালোবাসি। রৌদ্রর উত্তরে সবাই স্তব্ধ হয়ে গেল। সবার মাঝেই গম্ভীরতা এসে ভর করেছে। রৌদ্র এমন কোনো উত্তর দিবে সেটা কেউই আশা করেনি, বিশেষ করে আরশি। আরশি তো বিস্ফোরিত চোখে রৌদ্রর দিকে তাকিয়ে আছে। ডক্টর রোদের আগেও একজনকে ভালোবেসেছেন আর এখনও ভালোবাসেন, কিন্তু উনি তো আমাকে বলেছিলেন উনি এর আগে কখনো প্রেম ভালোবাসা করেনি। আমিই তার জীবনে প্রথম মেয়ে। তাহলে কি রোদ আমাকে মিথ্যা কথা বলেছে? আরশি মনে নানান রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। চোখে মুখে কৌতূহল নিয়ে রৌদ্রর দিকে অপলক তাকিয়ে আছে। নীল উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করল, আপনি আমাদের সাথে মজা করছেন তাই না ভাইয়া? রৌদ্র দু হাত আড়াআড়িভাবে ভাঁজ করে গম্ভীর মুখে বলল, এসব নিয়ে কখনো মজা করা যায় না। কাসফিয়া কৌতূহল মেটাতে জিজ্ঞেস করল, তাহলে কি? মানুষ তার জীবনে একবার হলেও কারো প্রেমে পড়ে। আমিও একজনের প্রেমে পড়েছিলাম, তবে সেটা শুধুমাত্র প্রেমে পড়া পর্যন্তই ছিল। মানুষ সুন্দর পরিপাটি চেহারা দেখে প্রেমে পড়ে, তবে আমি প্রেমে পড়েছিলাম একজনের অগোছালো চেহারা দেখে। কান্নার ফলে চোখমুখ ফুলেছিল, চুলগুলো এলোমেলো হয়ে পুরো মুখে লেপ্টে থাকা সেই অগোছালো মুখ। চোখের বিশুদ্ধ পানিতে গালগুলো ভিজে লেপ্টে ছিল। কারো কান্না দেখলে তো মায়া বা কষ্ট হওয়ার কথা, কিন্তু আমার এই নির্দয় মনে ছিল মুগ্ধতা। দুচোখে এক রাস মুগ্ধতা নিয়েই প্রথম দেখেছিলাম কান্নারত অবস্থায় থাকা সেই বিশুদ্ধময়ী মেয়েটাকে। এক মুহূর্তের জন্যই প্রেমে পড়েছিলাম তার উপর। এরপর তার দেখা মেলেনি আর আমিও খোঁজার চেষ্টা করিনি। রৌদ্র হালকা হাসল, ডান হাতের আঙুল দিয়ে কপালের চুলগুলো পেছনে ঢেলে দিল। আরশির দিকে অদ্ভুত এক দৃষ্টি নিক্ষেপ করল। দুজনের চোখাচোখি হতেই আরশি চোখ নামিয়ে নেয়। আরশির বুঝতে বাকি নেই রৌদ্র কার কথা বলছে। আরশির বন্ধুরা সবাই কৌতূহলী চোখে রৌদ্রর দিকে তাকিয়ে আছে। নির্বাণ রৌদ্রর দিকে তাকিয়ে অতিমাত্রায় উত্তেজিত হয়ে বলল, ভাই পড়ে কিভাবে কি হলো? তাড়াতাড়ি বলো। রৌদ্রর নির্বাণের দিকে তাকিয়ে মুচকি হাসল। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আবারও বলতে শুরু করল, তার ঠিক বছর দুয়েক পর একদিন বাইক নষ্ট হওয়ায় বাধ্য হয়েই লোকাল বাসে উঠেছিলাম। ওই দিনই আরুকে দেখেছিলাম, তবে এবার প্রেমে নয় ভালোবাসায় পড়েছিলাম। ভুলবশত এক অচেনা রমণীকে নিজের ছোঁয়া দিয়ে ভুলবশত ভাবেই তাকে ভালোবেসে ফেলেছিলাম। এবার ভালোবেসেছি তার অস্বস্তিতে ঘেরা মুখ দেখে। এক নজরই দেখেছিলাম তাকে। সে তো চলে গেছে, তবে রেখে গিয়েছিল তার নখের ছাপ। তখন তার স্পর্শ পেয়ে ভেবেছিলাম কখনো মেয়েদের সংস্পর্শে না আসায় এমন অদ্ভুত অনুভূতি হয়েছে। কিন্তু না, আমার ধারণা ভুল প্রমাণ করেই অল্প কিছুদিনের মধ্যেই এই অদ্ভুত অনুভূতির কারণ বুঝে গিয়েছিলাম। সেদিন থেকেই কাকতালীয়ভাবে চিঠির আদান প্রদান শুরু হল। একদিন পর আবারও আরুর দেখা পেয়েছিলাম, আর সেদিনই জেনেছি আরুই ছিল আমার প্রথম প্রেম। আর তার কয়েক ঘন্টা পরেই আরুকে পাশের বারান্দায় চিঠির মানুষ হিসেবে আবিষ্কার করেছি। একই মানুষের সাথে বারবার ঘটে যাওয়া এই ঘটনাগুলো নিশ্চয়ই কোনো কাকতালীয় নয়। এটাই হয়তো আমাদের নিয়তি ছিল। তাই বারবার আমরা ঘুরে ফিরে একে অপরের কাছেই এসে পড়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত শুধুমাত্র এই একজনের ভালোবাসাতেই পড়তে চাই। রৌদ্রর কথা শেষ হতেই সবাই হাততালি দিল। পুরো ছাদ কাঁপিয়ে উঠেছে তাদের সিটি বাজানো আর হাততালির শব্দে।
সকলের সামনে এসব বলায় আরশি লজ্জায় মাথা নিচু করে বসে আছে। বাতাসের তালের সাথে তাল মিলিয়ে আরশির চুলগুলো দুলছে। চাঁদের আলোয় আরশির আবছা মুখে লজ্জার আভা স্পষ্ট দেখতে পাচ্ছে একজোড়া তৃপ্ত চোখ। জলজল এই চোখ দুটো শুধুমাত্র আরশিতেই নিবন্ধ। আচ্ছা, সবই তো বুঝলাম, কিন্তু ভালোবাসায় পড়েছেন এ কথাটা কেমন যেন অদ্ভুত লাগছে। প্রেমে পড়া আর ভালোবাসায় পড়ার মধ্যে তফাতে কোথায়? সকলের হাসি ঠাট্টার মাঝেই নীলা ভাবুকতার সাথে প্রশ্ন ছুড়ে দিল রৌদ্রর দিকে। রৌদ্র নীলার দিকে তাকাল। নীলার চোখে মুখে কৌতূহল। অবুঝ বাচ্চাদের মতো ফ্যালফ্যাল করে রৌদ্রর দিকে কৌতূহল মেটানোর আশায় তাকিয়ে আছে। নীলার সাথে সাথে বাকি সবাই উত্তরের অপেক্ষা করছে। প্রেমে পড়া মানে একটা নির্দিষ্ট জিনিসের মায়ায় অথবা কারো মোহে জড়িয়ে যাওয়া। এই মায়া বা মোহ একটা সময় পর কেটে যায়। ঠিক যেমনটা আমিও অল্পদিনে ভুলে গিয়েছিলাম সেই কান্নারত বিশুদ্ধময়ীকে মেয়েটাকে। আর ভালোবাসায় পড়া হলো একটা মানুষের নামে নিজের মনকে বিলিয়ে দেওয়া। যত কিছুই হয়ে যাক না কেন মাথা আর মন থেকে সেই নির্দিষ্ট মানুষকে বের করা সম্ভব হয় না। মানুষটার ভালোমন্দ, ব্যর্থতা সবকিছুই তখন মুগ্ধকর মনে হয়। তার সব কিছুতেই ভালো লাগা কাজ করে। মানুষটার তুচ্ছ থেকেও তুচ্ছ জিনিসগুলোতেও ভালোবাসা খুঁজে পাওয়া যায়। একবার কারো ভালোবাসায় পড়ে গেলে তাকে নিজের মন থেকে বের করা অসম্ভব। সব শেষে বলবো, প্রেম একটা সময় কেটে যায়, তবে ভালোবাসা সারা জীবন থেকে যায়। আর ভালোবাসলে নিজের মনে মনেই তাকে নিয়ে সারা জীবন ভালো থাকার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায়। নীলা বিজ্ঞ মানুষের মতো মাথা দুলিয়ে হুম বলল। আরশি মুগ্ধ হয়ে রৌদ্রর কথাগুলো শুনছিল। নিচ থেকে ডাক আসায় আরশির ঘোর ভাঙল। এক এক করে সবাই নিচে চলে যাচ্ছে। আরশি যেতে নিলেই রৌদ্র শক্ত করে তার হাত ধরে ফেলে। হঠাৎ করে বাঘিনী থেকে কিউট শান্তশিষ্ট বিড়াল হয়ে গেলে কিভাবে? সিঁড়ি দিয়ে নামার সময় আচমকাই পেছনে থেকে নির্বাণের কণ্ঠ শুনতে পেও নীলা। নির্বাণের কথায় থমকে দাঁড়ায়। পেছনে ফিরে নম্রমুখে বলল, আমার আগের ব্যবহারের জন্য আমি আসলেই খুব লজ্জিত। তখন মেজাজ খারাপ ছিল, কিন্তু এখন একদম ঠিক আছে, তাই নিজের ভুল বুঝতে পারছি। নির্বাণ নীলাকে পাশ কেটে নিচে যেতে যেতে বলল, লজ্জিত হওয়ার কিছু নেই। আমি কিন্তু বাঘিনী খুব ভয় পাই, তবে বিড়াল খুব ভালো লাগে আমার। নীলা নির্বাণের পেছনে পেছনে সিঁড়ি দিয়ে নামিছে। কিছুটা বিনয়ের স্বরে বলল, আচ্ছা, তাহলে আমি আপনাকে একটা বিড়াল কিনে দিব। নির্বাণ নীলার দিকে তাকিয়ে একটা দুষ্টু হাসি দিয়ে বলল, বিড়ালটা যেন তোমার মতো হয়। কাসফিয়ার ভ্রু জোড়া কুঁচকে এলো। কপালে ভাঁজ পড়েছে। নির্বাণকে কিছু জিজ্ঞেস করবে তার আগেই নির্বাণ শব্দ করে হাসতে হাসতে ড্রয়িং রুমে চলে গেল। নীলা এখনো ভ্রু কুঁচকে নির্বাণের যাওয়ার পথে তাকিয়ে আছে। এই লোককে বিড়াল না বরং একটা মানসিক ডাক্তারের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। ওনার মাথায় নিশ্চিত কোনো প্রবলেম আছে। সব সময় কি সব উল্টাপাল্টা কথা বলে অদ্ভুত লোক। নীলা মনে মনে নির্বাণকে নিয়ে ভাবতে ভাবতেই ড্রয়িং রুমের দিকে এগিয়ে যেতে লাগল। রৌদ্র আরশির হাত ধরে টেনে ছাদের এক কোনায় নিয়ে আসল। আরশির হাত ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করছে। হাত ছাড়াতে না পেরে অসহায় মুখে রৌদ্রর দিকে তাকিয়ে বলল, এমন করছেন কেন? হাত ছাড়ুন আমার। রৌদ্রর সহজ উত্তর, নিজের ভালোবাসার বউয়ের হাত ধরেছি, অন্য মেয়ের হাত তো আর ধরিনি। রৌদ্রর নির্লিপ্ততা জবাব শুনে আরশি হতাশ নিঃশ্বাস ফেলে বলল, সবাইকে নিচে ডাকছে, আমাদের এখন যাওয়া উচিত। রৌদ্র আরশির একদম কাছে এগিয়ে আসল। আরশির দু কাঁধে হাত রেখে শীতল কণ্ঠে বলল, হুম যাব, কিন্তু তার আগে বলো তুমি আমাকে ভালোবাসো কিনা। উত্তরটা অবশ্য তোমার ফ্রেন্ডের কাছে শুনেছি, কিন্তু এখন তোমার মুখ থেকে সরাসরি শুনতে চাই।
আরশি মাথা নিচু করে ফেলল। রৌদ্রকে এতটা কাছে দেখে দম বন্ধ হয়ে আসছে তার, গলায় মাঝেই যেন শ্বাস আটকে আসছে। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে তার। আরশি দুহাত কচলানো শুরু করবে তখনই রৌদ্রর আরশির হাত ধরে ফেলে। আরশির অবস্থা দেখে রৌদ্র ঠোঁট চেপে হেসে শান্ত গলায় বলল, তোমার নিস্তব্ধতা, লজ্জায় নুয়ে পড়া এসব কিছুতেই তোমার উত্তর প্রকাশ পায় আরও। তুমি মুখ ফুটে কিছু না বলেও অনেক কিছু বলে দাও। রৌদ্র কথাগুলো বলেই আরশির হাত ধরে ছাদের দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, নিচে চলো ভালোবাসা বউ। সবাই হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। আরশি চুপচাপ রৌদ্রর সাথে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। নিচে আসতেই রৌদ্রর আরশির হাত ছেড়ে দিয়ে সামনে এসে দাঁড়াল। আরশি ড্যাবড্যাব করে রৌদ্র দিকে তাকিয়ে আছে। কিছু জিজ্ঞেস করার আগেই রৌদ্র ঝুঁকে আরশির মুখোমুখি হয়ে নিম্ন স্বরে বলল, অবশেষে রৌদ্রর শহরে রুদ্রাণী চিরকালের জন্য এসেই পড়ল। রৌদ্র সোজা হয়ে দাঁড়াল। আরশির মাথায় হাত বুলিয়ে কপালের কিছুটা উপরের চুলগুলোতে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। আরশির চুলগুলো ঠিক করে দিয়েই ড্রয়িং রুমে চলে গেল। রৌদ্রর কাছে আরশি থ মেরে দাঁড়িয়ে আছে। আজ সবকিছু তার মাথার 1000 ফিট উপর দিয়ে যাচ্ছে। নীলের আকর্ষণ কারা ডাকে আরশির হুঁশ ফিরল। দ্রুত ড্রয়িং রুমে চলে আসল। সবাই সোফায় বসে আছে। আরশি আসতেই কথা বলা শুরু হল। এতক্ষণ হয়তো আরশির জন্যই অপেক্ষা করছিল সবাই। রৌদ্র সোফায় বসে আরশির দিকে তাকিয়ে মিটিমিটিয়ে হেসে যাচ্ছে। রৌদ্রর হাসি দেখে আরশি কাসফিয়ার আড়ালে যেয়ে দাঁড়াল। কাসফিয়ার আব্বু গলা খেকড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমরা সবাই মিলে ঠিক করেছি বিয়ের অনুষ্ঠান আগামী মাসের শুরুতেই হবে। আর রৌদ্র বাসা যেহেতু এখান থেকে দূরে তাই বিয়ের অনুষ্ঠান ঢাকাতেই হবে। আদিব হাসান বলল, এই কয়দিনে তোমরা নিজেদের মার্কেট আর বিয়ের জন্য যা যা প্রয়োজন সবকিছু রেডি করে নিবে। আর বিয়ের তারিখ তোমরা ভেবেচিন্তে আমাদের জানিয়ে দিবে। তবে তারিখ যেন আগামী মাসের প্রথম সপ্তাহেই হয়। রৌদ্রর আব্বু বলল, বিয়ের অনুষ্ঠানের আগ পর্যন্ত তোমরা আগে যেমন ছিলে তেমনই থাকবে। আমরা সবাই কালকেই এখন থেকে চলে যাব। এ মাস শেষ হতে আর মাত্র 15 দিন বাকি। যা করার তাড়াতাড়ি করতে হবে। তোমাদের কারো কোনো মতামত থাকলে আমাদের জানাতে পারো। রৌদ্র ভদ্রতার সাথে বলল, আমাদের কোনো মতামত নেই। তোমরা যা বলবে তাই হবে। আদিব হাসান সবাইকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা তাহলে এখন সবাই যাও ঘুমিয়ে পড়। ছেলেরা সবাই কাসফিদের বাসায় যাও। আর আরশি তোমরা নিজেদের রুমে যাও। সবাই মাথা নাড়িয়ে চুপচাপ নিজেদের মতো করে চলে গেল। আচ্ছা কাসফি, তোর কি মনে হয় ডক্টর রোদ সত্যি সত্যিই কখনো বাবা হতে পারবেন না? ঘুমের ঘোরে আচমকা আরশির প্রশ্ন শুনে কাসফিয়া ফতাফত চোখ মেলে তাকাল। সাথে সাথেই ঘুম বিদায় নিয়ে উড়ু উড়ু করে চলে গেল। আরশির প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল কাসফিয়া। ঘাড় বাঁকিয়ে আরশির দিকে তাকাল। আরশি এখনও অন্য পাশ ফিরে শুয়ে আছে। কাসফিয়ার অন্য পাশেই নীলা বেঘরে ঘুমাচ্ছে। কাসফিয়া কিছুটা নেড়েচেড়ে ওঠে। নিজেকে সামলিয়ে সিরিয়াস কণ্ঠে বলল, কেন? ভাইয়ার অক্ষমতার জন্য কি এখন ওনাকে বিয়ে করে তোর আফসোস হচ্ছে নাকি আশু? আরশি কাসফিয়ার দিকে ফিরে তাকাল। শক্ত গলায় বলল, আমি কি কখনো বলেছি নাকি এসব? আফসোস হবে কেন? আমি তো কখনো ওনার অক্ষমতা বা ব্যর্থতা নিয়ে ভেবেই দেখিনি। কাসফিয়া সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করল, তাহলে আজ হঠাৎ করে এসব জিজ্ঞেস করছিস কেন? আরশি আবারও অন্য পাশ হয়ে শুয়ে পড়ল। নির্লিপ্ততা ভাবে উত্তর দিল, তেমন কিছু না। আমাদের দুজনেরই একই প্রবলেম, এই ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে তাই একটু কৌতূহল ছিল মনে।
শোন আশু, এসব নিয়ে এত ভাবিস না। তোদের ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল। তোরা দুজনেই নিজেদের ব্যর্থ মনে করে তোদের জীবনে কাউকে জোড়াতে চাসনি, তাই হয়তো আল্লাহ তোদের দুজকেই মিলিয়ে দিয়েছে একে অপরের জন্য। আরশি একটা মুচকি হাসি দিয়ে বলল, আমাদের ভাগ্য একসাথেই লেখা ছিল। আচ্ছা এখন ঘুমা, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। কাসফিয়া বলে চোখ বন্ধ করে ফেলল। কিন্তু আরশির চোখে আজ ঘুম নেই। মাথায় আজ সারাদিনের ঘটনাগুলোই ঘূর্ণিঝড়ের মতো ঘুরপাক খাচ্ছে। একদিনের মধ্যেই কি থেকে কি হয়ে গেল। সবকিছু একটা স্বপ্নের মতো লাগছে। এটা যদি স্বপ্নই হয়ে থাকে তাহলে কখনো যেন এই স্বপ্ন না ভাঙে। আরশি কথাগুলো ভাবতে ভাবতে একটা সময় ঘুমিয়ে পড়ে। চলবে।